দেখো তাহলে আমরা আগের ক্লাসে কার্বোহাইড্রেট সম্পর্কে পড়েছি, তাই তো? কার্বোহাইড্রেট স্ট্রাকচার ইত্যাদি ইত্যাদি, প্রপার্টিজ, তার রিয়াকশন ইত্যাদি সম্পর্কে পড়েছি, বা তার যে টাইপস গুলো সেগুলো পড়েছি। তো আজকে আমরা মেনলি পড়বো যেটা, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট বায়োসিনথেসিস। বায়োসিনথেসিস অফ কার্বোহাইড্রেট। তো এই বায়োসিনথেসিস কিভাবে হয় না, আমরা জানি আমাদের টোটাল ইকোসিস্টেমের মধ্যে যত যা অ্যানিম্যাল এবং প্ল্যান্ট আছে, তার মধ্যে যারা প্ল্যান্টস, গ্রিন প্ল্যান্ট যারা, তারা কিনা কার্বোহাইড্রেটের বায়োসিনথেসিস করতে পারে, এবং যে প্রসেসের মাধ্যমে করতে পারে সেই প্রসেসটাকে আমরা জানি কি বলে না, ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস। তাহলে আমরা একটু প্রথমে টোটাল কার্বোহাইড্রেটের ফেট, মানে টোটাল ব্যাপারটা দেখে নেব যে কার্বোহাইড্রেট কিভাবে, কোথা থেকে তৈরি হয়, তারপরে সেটা কোথায় যায়, কি কি হয় বা কি হতে পারে, সেগুলো একটু দেখব। তো প্রথমত আমরা জানি কার্বন ডাইঅক্সাইড এবং জল সূর্যালোকের উপস্থিতিতে ফটোসিনথেসিস পদ্ধতিতে, ফটোসিনথেসিসের মাধ্যমে কি করে না, 3 কার্বনযুক্ত বা ট্রায়োজ সুগার তৈরি করে। আমরা জানি ট্রায়োজ সুগার পড়েছি আমরা, যে 3 কার্বনযুক্ত যে সুগার সেগুলো বলে ট্রায়োজ সুগার। তাহলে 3টা কার্বনযুক্ত সুগার তৈরি করে। সেইখান থেকে 6 কার্বনযুক্ত সুগার তৈরি হয়, হেক্সোজ সুগার তৈরি হয়। একটা করে ফসফেট তখন যুক্ত থাকে বলে ট্রায়োজ ফসফেট সুগার বা হেক্সোজ ফসফেট বলা হচ্ছে। কারণ কি, ওদের ওই যে আমরা ছটা বা 3টা যে কার্বন দেখেছি, তাদের বিভিন্ন পজিশনে 1 নম্বর বা 6 নম্বর বা 5 নম্বর পজিশনে একটা করে ফসফেট যুক্ত থাকে বলে নামগুলো ফসফেট দিয়ে নামকরণ করা আছে। এখন ধরো এখন যে একটা ট্রায়োজ ফসফেট, ট্রায়োজ সুগার তৈরি হয়েছে, বা সেখান থেকে পরবর্তীকালে হেক্সোজ সুগার তৈরি হচ্ছে। তাহলে লাইটের প্রেজেন্সে বা লাইটের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন, জল মিলিত হয়ে বা জলের বিক্রিয়ায় যে প্রসেসটার নাম ফটোসিনথেসিস, সেই ফটোসিনথেসিস প্রক্রিয়ায় কিনা প্রথমে 3 কার্বনযুক্ত শর্করা তৈরি হয়, সেখান থেকে 6 কার্বনযুক্ত শর্করা বা কার্বোহাইড্রেট তৈরি হয়। সেই 6 কার্বনযুক্ত কার্বোহাইড্রেট কি হতে পারে না, সেটা সুক্রোজ আকারে একটা ট্রান্সপোর্ট হতে পারে, দিয়ে গিয়ে স্টার্চ আকারে প্ল্যান্টের মধ্যে জমা হতে পারে। আবার সেই হেক্সোজ সুগার থেকেই সেলুলোজ তৈরি, আমরা আগের দিন পড়েছি যে মনোস্যাকারাইড, যে একটা মনোস্যাকারাইড, সেখান থেকে কিভাবে পলিস্যাকারাইড গুলো তৈরি হবে, পলিস্যাকারাইড কি কি পলিস্যাকারাইড আছে। তো হেক্সোজ একটা, এখানে একটা হেক্সোজ একটা মনোস্যাকারাইড প্রথমে তৈরি হয়, সেই হেক্সোজ থেকে ডাইস্যাকারাইড তৈরি হয় যেটা সুক্রোজ, সেই সুক্রোজ আকারে ট্রান্সপোর্ট হয়, এবং সেটাই স্টার্চ, একটা পলিস্যাকারাইড স্টার্চের আকারে গিয়ে জমা হয়, বা সেলের ওয়াল ফর্মে সেলুলোজের আকারে সেল ওয়াল তৈরি করে। তাহলে কার্বোহাইড্রেট যেটা তৈরি হলো, সেই কার্বোহাইড্রেটটা কিনা স্টোর হতে পারে স্টার্চের আকারে, আবার সেলুলোজের আকারেও স্টোর হতে পারে সেল ওয়ালের মধ্যে, গ্রোথে হেল্প করতে পারে, নিউ সেল প্রোডাকশনে বা নিউ সেল ওয়াল প্রোডাকশনে হেল্প করতে পারে। আবার সেই সুগারটাই মেটাবলিজমে অংশগ্রহণ করতে পারে। এই যে হেক্সোজ সুগার এ বিপাক প্রক্রিয়া বা মেটাবলিজমে অংশগ্রহণ করতে পারে। তাহলে আমরা এখানে যদি মেটাবলিজম দেখি, মেটাবলিজমে অংশগ্রহণ করতে পারে, এবং এই মেটাবলিজমে অংশগ্রহণ করার পরে বা মেটাবলিজম হলে পরে আমরা যে ঘটনাটা পড়বো, সেটা পরে পড়বো, সেটাকেই আমরা কি জানি না, সেটাকে আমরা বলি সেলুলার রেসপিরেশন। রেসপিরেশন বলা হয় এটাকে, বা সেলুলার রেসপিরেশন, যেটা কার্বোহাইড্রেটের মেটাবলিজম, যেখানে সেই গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল ইত্যাদি পাবো। আবার সেই হেক্সোজ সুগার থেকে আমরা দেখতে পাচ্ছি যে পেন্টোজ ফসফেট পাথরের মাধ্যমে 5 কার্বনযুক্ত সুগারও তৈরি হতে পারে, যেটা আমাদের নিউক্লিক অ্যাসিডের মধ্যে যেতে পারে, বা আবার কোনো যে বাকি সমস্ত যে নিউগ্লুকোজেনেসিস ইত্যাদি ইত্যাদি বিভিন্ন পাথরের মাধ্যমে, বিভিন্ন মেটাবলিক ইন্টারমিডিয়েট তৈরির মাধ্যমে সেখান থেকে প্রোটিন, লিপিড ইত্যাদিও তৈরি হতে পারে। অর্থাৎ এই হেক্সোজ সুগারের প্রথমে ট্রায়োজ সুগারের আকারে তৈরি হলো, সেইখান থেকে হেক্সোজ সুগার তৈরি হলো, সেই হেক্সোজ সুগার এবারে কি বলে ট্রান্সপোর্ট হয়, তার স্টোরেজ হয়, সেলুলার প্রোডাকশন করে, তার মেটাবলিজম হয়ে এনার্জি তৈরি হয়, বিভিন্ন কিছু। তাহলে ফটোসিনথেসিসের মাধ্যমে কার্বোহাইড্রেট তৈরি হয়, আর মেটাবলিজম, যেটাকে আমরা বলছি সেলুলার রেসপিরেশন, সেই সেলুলার রেসপিরেশনের মাধ্যমে কার্বোহাইড্রেটের কি হয় না, ইউটিলাইজেশন বা ইউজ হয়। এখন আমরা এই গোটা ব্যাপারটাকে একটু বুঝতে হলে, খুব ভালো করে বুঝতে হলে আমাদেরকে একটু এনার্জি সাইকেলটা পড়তে হবে, যে গোটা ইকোসিস্টেমের মধ্যে এনার্জি সাইকেলটা কিভাবে চলছে, বা কিভাবে এই এনার্জির ব্যালেন্সটা চলছে, হিসেবটা চলছে। তাহলে আমরা একটু প্রথমে এটা একটু তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এরপর আমরা একটু এনার্জি সাইকেল পড়ব, যে এনার্জিটা আমাদের নেচারে টোটাল এনার্জি কোথা থেকে আসছে, সেটা কিভাবে কোথায় যাচ্ছে, কিভাবে ইউটিলাইজ হচ্ছে। তো প্রথমত আমরা সবাই জানি যে আমাদের সান হচ্ছে একমাত্র এনার্জি সোর্স। সেখান থেকে ফটোসিনথেসিসের মাধ্যমে সেখান থেকে প্রথমত লাইটের আকারে এনার্জি আসছে, লাইটের আকারে এনার্জি আসছে।
লাইটের আকারে এনার্জি আসে, লাইটের আকারে এনার্জি আসছে। সেই এনার্জি এসে কি হয় না, গ্রিন প্ল্যান্ট যারা তাদের যে প্লাস্টিড থাকে সেই প্লাস্টিডের মধ্যে সেই এনার্জিটা ট্র্যাপড হয়। তাহলে প্রথমত প্লাস্টিডের মধ্যে যে এনার্জিটা ট্র্যাপ হওয়ার পরে কি হয় না, এই যে লাইট এনার্জি, এই লাইট এনার্জি এটাই এটিপির আকারে ট্র্যাপ হয়, এটা এটিপিতে পরিণত হয়। তাহলে এটিপি জিনিসটা কি না, আমরা এটিপি সবাই জানি যে এটিপি একটা কি, একটা নিউক্লিওটাইড। তার মধ্যে কি কি থাকে না, একটা পেন্টোজ সুগার থাকে। ডিএনএ যখন পড়বো তখন আমরা পড়বো ভালো করে, নিউক্লিওটাইড সম্পর্কে একটা পেন্টোজ সুগার থাকে, তার সাথে একটা নাইট্রোজেন বেস থাকে। সেই নাইট্রোজেন বেসটা, এই নাইট্রোজেন যে বেসটা, এই নাইট্রোজেন বেসটা যদি অ্যাডেনিন হয়, তখন আমরা অ্যাডেনিন হলে তখন আমরা এই নিউক্লিওটাইডটাকে কি বলি না, এটিপি বলি। এটা একটা এটিপি স্ট্রাকচার। এই এটিপির মধ্যে তিনটে ফসফেট যুক্ত থাকে, তিনটে ফসফেট যুক্ত থাকে এভাবে পর 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 পর। তার জন্য অ্যাডেনোসিন ট্রাইফসফেট বলা হয়, তিনটে ফসফেট থাকে বলে। এখন দেখো এই এনার্জি জিনিসটা কি, বা এনার্জি কোথা থেকে আসে, কিভাবে হয় না, এনার্জি এই যে এটিপির মধ্যে এনার্জি আছে। আবার এটিপি ভাঙলে, এটিপি থেকে আমরা জানি এটিপি ভাঙলে কি হয় না, অ্যাডেনোসিন ডাইফসফেট এডিপি হয়। অর্থাৎ একটা ইনঅর্গানিক যে তিনটা ফসফেট, যে তিনটা ফসফেট থেকে একটা ফসফেট চলে যায়, একটা ইনঅর্গানিক ফসফেটের আকারে বেরিয়ে যায়। তাহলে এটিপি, এই এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হলে এটিপি তৈরি হলো। আবার এটিপি থেকে ইনঅর্গানিক ফসফেট বেরিয়ে গেলে, ইনঅর্গানিক ফসফেট যুক্ত হলে এটিপি, ইনঅর্গানিক ফসফেট বেরিয়ে গেলে কি হচ্ছে না, এডিপি। তাহলে ব্যাপারটা কি, এনার্জিটা কোনখানে না, এনার্জিটা শক্তিটা কি না, যে বন্ড তৈরি হচ্ছে এটিপি থেকে এডিপি, এডিপি থেকে এটিপি হচ্ছে, অর্থাৎ তিনটে ফসফেট যুক্ত হচ্ছে, তার মানে কি না নতুন বন্ড তৈরি হচ্ছে, এখানে নতুন বন্ড তৈরি হচ্ছে। এই বন্ডের আকারে এনার্জিটা স্টোর হয়। আবার যখন এটিপিটা ভেঙে এডিপিতে পরিণত হচ্ছে, ফসফেটে যখন চলে যায়, তখন কি এই বন্ডটা ভেঙে গেল, তখন বন্ড বন্ড তৈরির জন্য যে এনার্জিটা, বন্ড এনার্জি যেটাকে বলা হয়, সেই বন্ড এনার্জিটা রিলিজ করে যায়। তাহলে এটিপি তৈরি মানে নিউ বন্ড ফরমেশন, এবং এনার্জিটা নতুন বন্ড তৈরির মাধ্যমে স্টোর হলো। এটিপি ব্রেকডাউন মানে কি না, বন্ড ব্রেকডাউন, বন্ডটা ভেঙে গেল, বন্ড এনার্জিটা কি না রিলিজ করে গেল। তাহলে যখন গ্রিন প্ল্যান্টের যে প্লাস্টিকের মধ্যে লাইট পড়ে, তো তার মধ্যে বেশ কিছু পিগমেন্ট সিস্টেম আছে, আমরা সেগুলো দেখবো। যখন পিগমেন্ট সিস্টেমের সহায়তায় কি হয় না, লাইট এনার্জিটাকে, লাইটের যে এনার্জিটা, সেই এনার্জিটা কাজে লাগিয়ে এটিপি তৈরি হয়, এডিপি থেকে এটিপি তৈরি হয়। তাহলে এই যে এডিপি থেকে এটিপি তৈরি হলো, তার জন্য যে এনার্জিটা প্রয়োজন, সেই এনার্জিটা লাইট এনার্জি থেকে ইনটেক করলো, এবং নিউ বন্ডের আকারে এনার্জিটা স্টোর হলো। এখন খুব মজার বিষয় যে আমাদের বডিতে আমরা মাসেল কন্ট্রাকশন, এই যে আমি কথা বলছি আমার শক্তি খরচা হচ্ছে, আমার যদি ছোটাদৌড়া করি তাহলে মাসেল কন্ট্রাকশন হবে, তার জন্য এনার্জি লাগবে, বা বাকি আমাদের বডির যা কিছু অ্যাক্টিভিটি, সেই সব কিছুর জন্য যে এনার্জি লাগে, সেই এনার্জিটা আমরা কিসের আকারে ব্যবহার করতে পারি না, এটিপির আকারে। এটিপি বা জিটিপি মানে এটিপি বা কোনো একটা নিউক্লিওটাইড যে এনার্জি তার আকারে ব্যবহার করতে, এটিপি বা জিটিপি বা সিটিপি বা টিটিপি, এই বেসটার উপর ডিপেন্ড করছে। বেসটা যদি অ্যাডেনিন হয় তাহলে এটিপি, বেসটা যদি গুয়ানিন হয় তাহলে জিটিপি। তাহলে আমরা এই যে ট্রাইফসফেট যে এনার্জি, সেই ট্রাইফসফেটের আকারে ইউজ করতে পারি, অর্থাৎ মেনলি আমরা বুঝবো যে এটিপির আকারেই আমরা ব্যবহার করতে পারি। তাহলে সূর্য থেকে লাইট আসে, সেই লাইটটা কিন্তু আমরা সরাসরি আমরা অ্যানিমালরা ব্যবহার করতে পারি। লাইটটাকে কাজে লাগিয়ে যদি এটিপি তৈরি করে দেওয়া হয়, সেই এটিপিটা কাজে লাগিয়ে আমরা মাসেল কন্ট্রাকশন করতে পারবো, আমরা আমাদের বাকি সমস্ত অ্যাক্টিভিটি করতে পারবো। তাহলে প্রথমত এটিপির আকারে আমরা শক্তিটাকে ব্যবহার করতে পারি। আবার আমরা যখন জমা রাখি শক্তিটা, তখন আমরা এটিপির আকারেই স্টোর করি। এই যে সানলাইট থেকে এনার্জিটাকে আমরা যে ট্র্যাপ করছি, সেটা কিন্তু এটিপির আকারেই করা হয়, ট্র্যাপ করা হয়। এখন এটিপি, এই যে এটিপিটা, সেই এটিপিটা নষ্ট হয়ে যাবে, তাহলে এই যে এনার্জিটা, এই এনার্জিটা কি করে না, প্ল্যান্টরাই আবার কি করে, এই এনার্জিটাকে ফুডের মধ্যে স্টোর করে দেয়, ফুডের মধ্যে স্টোর করে দেয়। তাহলে ব্যাপারগুলো কেমন না, ব্যাপারগুলো এমন নয় যে এটিপিটা গিয়ে স্টোর হয়ে গেল। এটিপির মধ্যে যে এনার্জিটা আছে, সেই এনার্জিটা কাজে লাগিয়ে নতুন বন্ড ফরমেশন করিয়ে ফুড প্রোডাকশন হলো, অর্থাৎ কার্বোহাইড্রেট তৈরি হলো, এবং তার মধ্যে এনার্জিটা স্টোর হলো। সবসময় মনে রাখবো আমরা, নতুন বন্ড ফরমেশন হলো মানে এনার্জি স্টোর হলো, আর বন্ড ব্রেক হচ্ছে মানে এনার্জি রিলিজ করছে। এখন মাঝখানে ইন্টারমিডিয়েট কেন এটিপি, কোনো একটা পার্টিকুলার মলিকুল ভাঙলো,
দিয়ে এনার্জি রিলিজ করলো, সেইটা এটিপির আকারে স্টোর হয়ে গেল। এটিপি সেটাকে এটিপি ট্র্যাপ করে নিল, দিয়ে এটিপি নিজেকে ফর্ম করলো, এটিপি থেকে এটিপি তৈরি হয়ে গেল। আবার ও সেই এটিপিটা ভেঙে যে এনার্জিটা তৈরি হলো সেটার সাহায্যে কোনো ফুড তৈরি হয়ে গেল। আবার পরবর্তীকালে তাহলে এই যে প্রসেসটা এখানে আমরা দেখলাম যে লাইটের উপস্থিতি এটিপি স্টোর হলো এবং সেই এটিপি তৈরি হলো, সেই এটিপিটা আবার কি করলো, এটিপিটা কাজে লাগিয়ে ফুড তৈরি হলো। এই ওভারঅল প্রসেসটাকে আমরা দেখবো বলা হয় কিনা ফটোসিনথেসিস। কারণ এই যে ফুড মানে এটাই কার্বোহাইড্রেট, এটা ফটোসিনথেসিস। আবার পরবর্তীকালে এই যে ফুডটাই সেই যে প্ল্যান্ট তৈরি করলো সেই ফুডও পরবর্তীকালে তারও ফুড প্রয়োজন হতে পারে। আবার আমরা যদি সেই ফুডটা খাই তাহলে আমরা যখন ফুডটা থেকে এনার্জি বার করব তখন কিন্তু আমরা সেই ভাতের আকারে ফুডটা খেলাম, সেই ভাতটা থেকে পরিপাক হয়ে সেই কার্বোহাইড্রেট তৈরি মানে মনোস্যাকারাইড তৈরি হলো, সেইগুলো সেলে সেলে পৌঁছলো, সেলে গিয়ে কি হলো, সেই যে কার্বোহাইড্রেট তার আবার মেটাবলিজম হবে, বিপাক হবে। এবং মেটাবলিজমের ফলে কি হবে না, মেটাবলিজমের ফলে যে মনোস্যাকারাইড সেগুলো ভাঙতে থাকবে, যে স্যাকারাইড গুলো ছিল সেগুলো ভাঙতে থাকবে, সেগুলো ভাঙলে বিভিন্ন বন্ড ভাঙবে এবং মেটাবলিজমের ফলে আলটিমেটলি কিন্তু সেই এটিপি তৈরি হবে। তাহলে সানলাইট থেকে এনার্জি যদি ট্র্যাপড হয় সেটাও এটিপির আকারে ট্র্যাপ হচ্ছে, আবার সেই এটিপিটা কাজে লাগিয়ে ফুড তৈরি হচ্ছে, অর্থাৎ এটিপি ভাঙছে তার এনার্জিটা কাজে লাগিয়ে ফুড তৈরি হলো, অর্থাৎ ফুডের মধ্যে সেই এনার্জিটা স্টোর হয়ে গেল। পরবর্তীকালে যদি আমার এনার্জির প্রয়োজন হয়, আমি ফুড ইনটেক করলাম, সেই ফুডের মেটাবলিজমের ফলে আবার আমি এনার্জি বার করবো কিসের আকারে, সেই এটিপির আকারে। কারণ আমি প্রথমে বললাম যে আমাদের বডির আমাদের যা কিছু অ্যাক্টিভিটি, সব অ্যাক্টিভিটির যে এনার্জি মলিকিউল হিসেবে আমরা যেটাকে পাই বা যেটাকে আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে এটিপি। তাহলে মেটাবলিজমের ফলে আমরা আলটিমেটলি আবার সেই এনার্জির আকারে এটিপি পাবো। তাহলে কন্টিনিউয়াসলি সানলাইটের মাধ্যমে সূর্য থেকে এটিপি মানে এনার্জি আসছে, সেই এনার্জিটা ইকোসিস্টেমের মধ্যে ফটোসিনথেসিসের মাধ্যমে গ্রিন প্ল্যান্টরা কি স্টোর করছে, কিসের আকারে না ফুডের আকারে। সেই ফুড খেয়ে সমস্ত অ্যানিম্যাল কিংডম বা সমস্ত জীবজগৎ পুরো বেঁচে আছে। তাহলে এনার্জিটা ট্র্যাপ হচ্ছে সেটাও এটিপির আকারে, আবার এনার্জিটা যখন খরচা হয় তখন সেটাও এটিপির আকারে। এই একটা সাইক্লিক প্রসেস চলছে। তাহলে আমরা আজকে পড়বো যেটা সেটা হচ্ছে ফটোসিনথেসিস, যে কিভাবে এনার্জিটা ফুডের আকারে স্টোর হয় বা কিভাবে কার্বোহাইড্রেটের আকারে এনার্জিটা স্টোর হয় বা কিভাবে কার্বোহাইড্রেট সিনথেসিস হয়, সেটা আমরা আজকে একটু পড়বো। তাহলে এখন এই এটিপি ফরমেশন আমরা জিনিসটা দেখলাম কিনা আলটিমেটলি সবকিছুর জন্যই কি প্রয়োজন না এটিপি তৈরি, তাই সেটা এনার্জি ট্র্যাপ আর এনার্জি রিলিজ, আমাদের প্রয়োজন এটিপি। তো এটিপি তৈরির যে প্রসেস, এটিপি থেকে যে এটিপি তৈরি হয় এই যে প্রসেস একে বলা হয় কিনা ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন, তাহলে আমরা ফসফোরাইলেশন দেখবো যে জেনারেলি 3 রকমের ফসফোরিলেশন আছে। ফটোসিনথেসিসের সময় এই যে এটিপি তৈরি হচ্ছে এটাও ফসফোরিলেশন, আবার মেটাবলিজমের সময় এই যে এটিপি তৈরি হচ্ছে এটাও ফসফোরিলেশন। তাহলে কখনো এনার্জিটা ট্র্যাপ হওয়ার জন্য নেচারের যে সানলাইট সূর্যের যে এনার্জিটা সেটা ট্র্যাপ হওয়ার জন্য যে ফসফোরেশন হচ্ছে সেটা এক রকমের ফসফোরিলেশন, যেটা ফটোসিনথেসিসের সময় হয় ফুড এনার্জিটা ট্র্যাপ করে সিস্টেমের মধ্যে এনার্জিটাকে স্টোর করার জন্য, আবার সেই স্টোর এনার্জিটাকে রিলিজ করার জন্য এটিপি তৈরি হয়, সেটাও ফসফোরিলেশন। তাহলে এটিপি থেকে এটিপি তৈরি এই প্রসেসটা বলে ফসফোরিলেশন। 3 রকমের ফসফোরিলেশন দেখা যায়। ফটোসিনথেসিসে লাইটের উপস্থিতিতে যে ফসফোরিলেশন হয় সেটা বলে ফটোফসফোরিলেশন। আবার মেটাবলিজমের সময় যখন এটিপি তৈরি হয় সেখানে আবার 2 রকমের ফসফোরিলেশন দেখা যায়, একটা হচ্ছে সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন আর একটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরিলেশন। তাহলে আমরা এই ফসফোরিলেশন ব্যাপারটাকে একটু বুঝে নেব যে কিভাবে ফসফোরিলেশন, কত রকমের ফসফোরিলেশন এবং সেগুলো কখন কোনটা কোথায় হয়। তাহলে ফসফোরিলেশন, প্রথমত ফসফোরিলেশন কি বললাম না, ফসফোরিলেশনের একটা ফার্স্ট যেটা দিয়ে এনার্জি স্টোর হয় সেটা কিনা ফটোফসফোরিলেশন। নামটা থেকে দেখতে পাচ্ছি কি না, ফটো অর্থাৎ লাইট, ফোটন কণা, ফোটন কণা থেকে এনার্জিটা যে তাহলে ফসফোরিলেশন কথাটা মানে কি না এডিপি থেকে এটিপি, এটা খুব ভালোভাবে বুঝতে হবে। এডিপি থেকে এটিপি, দুটো ইনঅর্গানিক ফসফেট ছিল, অ্যাডিনোসিন ডাইফসফেট ছিল, সেখান থেকে ট্রাইফসফেট তৈরি হচ্ছে, নিউ একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হচ্ছে, তার জন্য নতুন বন্ড তৈরি হবে, সেই বন্ড এনার্জির আকারে এনার্জিটা স্টোর হবে। এনার্জিটা আসবে কোথা থেকে, এই যে এনার্জিটা আসছে সেই এনার্জিটা যদি ফোটন কণা থেকে আসে দিয়ে এটিপির মধ্যে স্টোর হয় তখন সেই ফসফোরিলেশনটাকে বলা হয় ফোটোফসফোরিলেশন। কখন হয় না, বা ফটোফসফোরিলেশনের মাধ্যমে কি হয় না, ফটোফসফোরিলেশনের মাধ্যমে আলটিমেটলি সেই লাইটের উপস্থিতিতে, লাইটের প্রেজেন্সে
আমরা ফটোসিনথেসিস পড়বো। ফটোসিনথেসিসের দেখবো দুটো স্টেপ আছে, লাইট রিঅ্যাকশন এবং ডার্ক রিঅ্যাকশন। সেই লাইট রিঅ্যাকশনের সময়, লাইট রিঅ্যাকশনের যে ফটোসিনথেসিস, সেই ফটোসিনথেসিসের লাইট রিঅ্যাকশন অফ ফটোসিনথেসিসে আমরা দেখব কি না লাইটের উপস্থিতিতে এটিপি তৈরি হচ্ছে, যেটাকে বলা হয় কিনা ফটোফসফোরাইলেশন। এরপর দেখ এই এটিপিটা কোথায় যাবে, এই এটিপিটা ডার্ক রিঅ্যাকশন ফটোসিনথেসিসের আরেকটা স্টেপ, দুটো স্টেপ আমরা পড়বো একটু পরে, লাইট রিঅ্যাকশন আর ডার্ক রিঅ্যাকশন। সেই ডার্ক রিঅ্যাকশনের মাধ্যমে কি হয় না, সেই এটিপিটা স্টোর হয়ে যায় ফুডের আকারে ডার্ক রিঅ্যাকশনের ফলে, যেখানে আমরা C3 সাইকেল পড়বো, কেলভিনস চক্র পড়বো, ইত্যাদি পড়বো। তো এটিপিটা ফুডের আকারে স্টোর হয়। তাহলে এই প্রসেসটা হচ্ছে ফটোসিনথেসিস, যেখানে কিনা ফটোফসফোরিলেশন হচ্ছে লাইট রিঅ্যাকশনে, আর যে এটিপি তৈরি হচ্ছে সানলাইট থেকে এনার্জিটা গ্রহণ করছে বা ফোটন কণা থেকে এনার্জিটা ট্র্যাপ করছে, তাই নাম ফটোফসফোরিলেশন। লাইটের উপস্থিতিতে তাই ফটোফসফোরিলেশন। এনার্জিটা কোথা থেকে আসে, এনার্জিটা সানলাইট থেকে, ফোটন কণা থেকে এনার্জিটা আসে, সেটা এটিপির আকারে স্টোর হলো। সেই এটিপিটাকে ব্যবহার করে ফুড তৈরি হলো, অর্থাৎ ফুডের মধ্যে নতুন কোনো বন্ড তৈরি হলো, যে বন্ড এনার্জির আকারে এটিপিটা ভাঙলো, সেই এনার্জি রিলিজ গুলো, সেইটা আবার ফুডের মধ্যে স্টোর হয়ে গেল। এখন এই ফুডটার আমরা পরবর্তীকালে কি দেখবো না, ফুডটার মেটাবলিজম হবে, বিপাক মেটাবলিজম হবে। তাহলে মেটাবলিজম হলে পরে আবার কি ফুড থেকে এটিপি বেরিয়ে আসবে, সেটাও ফসফোরিলেশন। তাহলে এখন এনার্জিটা কোথা থেকে আসছে না, এনার্জিটা আসছে সাবস্ট্রেট থেকে, অর্থাৎ ফুড থেকে, যেটা ভাঙছে। এটা এনজাইমেটিক পাথওয়ে, একটা এনার্জেটিক পাথওয়ে, যেখানে অনেকগুলো এনজাইম কাজ করবে, ফুডকে ভাঙার জন্য এনজাইম লাগবে। তো সেই এনজাইম ভাঙবে, তাহলে এনার্জিটা দিয়ে এটিপি তৈরি করবে। তো এটা এটিপি এনার্জিটা কোথা থেকে তুলবে না, ফুড থেকে, ফুডের বন্ড ব্রেক করবে, তার ফলে এনার্জিটা বেরিয়ে আসবে, সেই এনার্জিটা এটিপির আকারে স্টোর হবে। তাহলে যেহেতু সাবস্ট্রেট থেকে এনার্জিটা বেরিয়ে আসে, সেই জন্য মেটাবলিজমের সময় যে ফসফোরিলেশন ঘটে তার নাম হচ্ছে সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন, যেটা ফুড থেকে, যে ক্ষেত্রে যে এটিপি প্রোডাকশনের সময় ফুড থেকে এনার্জিটা আসে, তাহলে এই ক্ষেত্রে এটিপি তৈরি হচ্ছে, সেই এটিপির এনার্জিটা আসছে কোথা থেকে না, ফুড থেকে, অর্থাৎ সাবস্ট্রেট থেকে। তাহলে এটা এক ধরনের ফসফোরিলেশন, যেটা বলে সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন। এরপর আমরা দেখব যে সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশনের ফলে সম্পূর্ণরূপে ফুড থেকে টোটাল সমস্ত এনার্জি তৈরি হয়ে আসে, বেরিয়ে আসে, এমনটা নয়। সেখানে বেশ কিছু ইলেকট্রন ক্যারিয়ারের আকারে বেশ কিছু মলিকুল বেরিয়ে আসে, যেমন NADH, FADH ইত্যাদি বেরিয়ে আসে। সেইগুলো থেকে আবার এটিপি তৈরি করতে হয়, অর্থাৎ সেইগুলোর মধ্যে এনার্জি নিহিত আছে, সেইটা ভেঙে তার ফলে কোনোটা কাজ করিয়ে নেওয়া হয়, সেই কাজের ভিত্তিতে আবার এটিপি প্রোডাকশন হয়। এটা আমরা যখন অক্সিডেটিভ পরবর্তীকালে যখন পড়বো, মেটাবলিজম, গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল ইত্যাদি যখন ব্যাপারগুলো পড়বো, তখন ভালো করে বুঝবো। ব্যাপারটা এখন খুব সহজভাবে বলতে গেলে কিরকম না, অনেকটা জলবিদ্যুৎ প্রকল্পের মতো, যে পরমাণু আমাদের নর্মাল ইলেকট্রিক আসছে, সেই ইলেকট্রিকটা যে পরিমাণ আসছে রাত্রে, সেই পরিমাণ ইলেকট্রিক আমাদের খরচা হয় না, আমাদের অত পরিমাণ ব্যবহার নেই। তাহলে আমরা কি করলাম, কলকারখানা বন্ধ ইত্যাদি বন্ধ থাকে রাত্রে বলে, তাহলে কিনা অত পরিমাণ এনার্জির প্রয়োজন নেই, কিন্তু এনার্জিটা তো নষ্ট হয়ে যাবে। আমরা সেই এনার্জিটার সাহায্যে কি করলাম না, জলকে তুলে রেখে দিলাম উপরের ট্যাঙ্কে। যেমন আমাদের পুরুলিয়ার অযোধ্যাতে যে প্রজেক্টটা হয়েছে, যে নিচের ড্যাম থেকে উপরের ড্যামে জলটা তুলে রেখে দেওয়া হয় এক্সট্রা ইলেকট্রিকটা দিয়ে, যে এনার্জিটা অলরেডি অটোমেটিকলি নষ্ট হয়ে যাবে তাছাড়া, সেটাতে তুলে রেখে দেওয়া হয়। পরবর্তীকালে কি করা হয়, যখন দিনের বেলাতে প্রচুর পরিমাণ ইলেকট্রিকের প্রয়োজন হয়, তখন কিনা ওই উপরের ড্যাম থেকে নিচের ড্যামে জলটা ছাড়া হয়, এবং সেই জলটা আসার ফলে টারবাইন ঘুরিয়ে, উপর থেকে জলটা নিচে পড়ছে দ্রুত, টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে। তাহলে দেখো এনার্জিটা কিন্তু স্টোর করা হলো। কিভাবে স্টোর করা হলো না, এনার্জিটাকে কাজে লাগিয়ে জল তুলে নেওয়া হলো। তাহলে জলটা যে নিচ থেকে উপরে তুলে জমা করলাম, তার মানে কি, নিচ থেকে তুলে উপরে রাখছি, মানে কি না, ওর মধ্যে এনার্জি নিহিত হলো। সেটাকেই পরবর্তীকালে যখন দরকার হলো, তখন জলটাকে ছেড়ে দিলাম, আবার এনার্জি সেখান থেকে তৈরি করে নিলাম টারবাইন ঘুরিয়ে। একইভাবে এই যখন এই মেটাবলিজম প্রথম প্রসেসগুলো হয়, গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, সেই সময় কি না সরাসরি এটিপি তৈরি হয় কিন্তু কম, তার তুলনায় NADH, FADH এর আকারে কিছু মলিকিউল তৈরি হয়, এবং সেইগুলোকে পরবর্তীকালে তাদের রিডাকশন ঘটিয়ে কি বলতো অক্সিডেটিভ ফসফোরিলেশনের মাধ্যমে আবার ওটি এটিপি প্রোডাকশন করা হয়। তাহলে তখন অক্সিজেনের উপস্থিতিতে আরেক ধরনের ফসফোরিলেশন হয়, ওই NADPH বা NADH এবং FADH মলিকিউল থেকে এটিপি তৈরি করার জন্য, যেটাকে বলে অক্সিডেটিভ ফসফোরিলেশন। আমরা এই দুটো জিনিস, সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন এবং অক্সিডেটিভ ফসফোরিলেশন ব্যাপারগুলো কার্বোহাইড্রেট মেটাবলিজম পড়ার সময় নেক্সট ক্লাসে ভালো করে পড়ব।
তাহলে অক্সিডেটিভ ফসফোরিলেশনে অক্সিজেনের উপস্থিতিতে কি হয় না, ওই এনএডিএইচ এফএডিএইচ থেকে এটিপি তৈরি হয়। বা এনএডিপি মানে এইটা আমি জলবিদ্যুতের উদাহরণটা কেন দিলাম, এমনটা নয় যে এনএডিএইচটা ভেঙে এটিপি তৈরি হলো, এনএডিএইচটা ভেঙে এনার্জি তৈরি হলো, সেই এনার্জিকে কাজে লাগিয়ে একটা হাইড্রোজেনগুলোকে বাইরে বার করে রাখা হয়, দিয়ে পরবর্তীকালে সেই হাইড্রোজেনগুলোকে ভেতরে ঢোকানো হয়, তারপরে এটিপি তৈরি হয় কাইনেটিক, তারপরে যে মোশন তৈরি হয় সেই মোশনে এটিপি তৈরি হয়। এটা আমরা পড়বো পরবর্তীকালে। তো এইভাবে এই 3 রকমের ফসফোরিলেশন দেখা যায়। তাহলে ফটোফসফোরিলেশন হয় ফটোসিনথেসিসের সময়, আর সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন এবং অক্সিডেটিভ ফসফোরিলেশন হয় স্টোরড ফুড থেকে, স্টোরড এনার্জি থেকে এনার্জিটাকে এটিপির আকারে বার করানোর জন্য। তাহলে এই হলো ফসফোরিলেশন প্রসেস। 3 রকমের ফসফোরিলেশন আমাদের যে আমাদের ইকোলজি বা আমাদের টোটাল যে ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেমের মধ্যে লক্ষ্য করা যায়। তাহলে এরপরে আমরা মেইনলি আজকে যেটা পড়বো, যেদিকে ফোকাস করবো, সেটা হচ্ছে ফটোসিনথেসিস, অর্থাৎ কিভাবে এই লাইট এনার্জিটা ফুডের আকারে ট্র্যাপ হচ্ছে বা কার্বোহাইড্রেটের আকারে কিভাবে ট্র্যাপ হচ্ছে। তো ফটোসিনথেসিস প্রসেসটা কোথায় ঘটে? ফটোসিনথেসিস প্রসেস কোথায় ঘটে না, প্ল্যান্টদের যে ক্লোরোপ্লাস্ট, সেই ক্লোরোপ্লাস্টের মধ্যে ঘটে। ক্লোরোপ্লাস্টের মধ্যে দুটো রিজন থাকে, স্ট্রোমা, এই যে যেখানে ধাত্র আছে বা স্ট্রোমা, আর কিছু এরকম গ্রানা অঞ্চল। এখানে এই এক একটা যে থলি দেখতে পাচ্ছি, যেগুলো বলে থাইলাকয়েড, এই থাইলাকয়েডগুলো এরকম ভাবে গুচ্ছ হয়ে একটা কি ধরনের না গ্রানা তৈরি করে। এই গ্রানার মধ্যে আর এই স্ট্রোমার মধ্যে, অর্থাৎ টোটাল ক্লোরোপ্লাস্টের মধ্যে দুটো রিজন থাকে, গ্রানা অঞ্চল এই যে স্ট্যাকটা, আর স্ট্রোমা অঞ্চল এই ধাত্রটা। এই দুটো জায়গা মিলিয়ে ফটোসিনথেসিস হয়। ফটোসিনথেসিস দুটো স্টেপ আমরা আগেই দেখলাম, দুটো স্টেপে ফটোসিনথেসিস হয়, একটা লাইট রিঅ্যাকশন, একটা ডার্ক রিঅ্যাকশন। অর্থাৎ একটাতে কি হয় না, সূর্য থেকে আসা এনার্জিটা স্টোর হয় এটিপির আকারে, আর ডার্ক রিঅ্যাকশনে কেন সেই এটিপিটা কাজে লাগিয়ে ফুড তৈরি হয়। তাহলে প্রথমত এনার্জি স্টোরটা যে স্টেপ হয় সেটা হচ্ছে লাইট রিঅ্যাকশন, সেটা ঘটে কোথায় না, গ্রানা অঞ্চলে। গ্রানা অঞ্চলে সেটা ঘটে। গ্রানা অঞ্চলে যে থাইলাকয়েড আছে, থাইলাকয়েডের মেমব্রেনে প্রচুর পিগমেন্ট আছে, রঞ্জক পদার্থ বা পিগমেন্টস আছে, তাদের হেল্প বা তাদের সাহায্যে কি হয়, এনার্জিটা ট্র্যাপ হয় এবং এটিপি তৈরি হয়। আবার সেই এটিপিটাই কি পাঠিয়ে দেবেন, হ্যাঁ লিঙ্কটা কি পাঠিয়ে দেবেন, কিটা পিপিটিটা। তাহলে লাইট রিঅ্যাকশনের সময় কি হয় না, লাইট এনার্জিটা ট্র্যাপ হয় এই গ্রানা অঞ্চলের মধ্যে, লাইট এনার্জিটা ট্র্যাপ হয় বিভিন্ন পিগমেন্টের সাহায্যে, দিয়ে এটিপি তৈরি হয়। এই যে এটিপি তৈরি হচ্ছে, সেই এটিপিগুলো গ্রানা অঞ্চল থেকে স্ট্রোমাতে আসে, এবং সেই স্ট্রোমা অঞ্চলে এই কেলভিন সাইকেলের মাধ্যমে বা ডার্ক রিঅ্যাকশনের মাধ্যমে সুগার বা ফুড তৈরি হয়। তাহলে দুটো স্টেপ, লাইট রিঅ্যাকশন এবং ডার্ক রিঅ্যাকশন। কি হলো বেসিক্যালি ব্যাপারটা কি হলো না, লাইট রিঅ্যাকশনের মধ্যে এনার্জিটা ট্র্যাপ হলো এটিপির আকারে, সেই এটিপিটা কাজে লাগিয়ে ডার্ক রিঅ্যাকশনে ফুড জেনারেশন হলো। তাহলে আমরা এখন এরপরে এই দুটো রিঅ্যাকশনকে, লাইট এবং ডার্ক রিঅ্যাকশনকে ডিটেলে একটু পড়বো যে কি কি ঘটনাগুলো ঘটে। তো লাইট রিঅ্যাকশনের মধ্যে দুটো ঘটনা ঘটে। একটা আমরা পড়লাম অলরেডি, ফটোফসফোরিলেশন, একটা প্রসেস, জানি জিনিসটা কিনা, লাইটের উপস্থিতিতে বা ফোটন কণা থেকে এনার্জি নিয়ে এডিপি থেকে এটিপি প্রোডাকশন, এটা হচ্ছে ফটোফসফোরিলেশন। আর একটা হচ্ছে ফটোলাইসিস অফ ওয়াটার, জল ভেঙে যায়, জলের বিশ্লেষণ, ফটোলাইসিস, আলোক বিশ্লেষণ, লাইটের উপস্থিতিতে হয় বলে এটাকে বলে আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস অফ ওয়াটার। এবং এইখান থেকেই অক্সিজেন রিলিজ হয়, অক্সিজেন তৈরি হয়, ওইগুলো একত্রিত হয়। তাহলে এই দুটো ঘটনা ঘটে, ফটোফসফোরেশন এবং ফটোলাইসিস। আমরা এই দুটোর ঘটনাকে একটু ডিটেলে বুঝবো। তাহলে প্রথম ঘটনা কি না, ফটোফসফোরিলেশন, যেখানে কি না লাইটের যে এনার্জি, সেই লাইট এনার্জিটা এটিপির আকারে স্টোর হয়, এটিপির আকারে স্টোর হয়। তাহলে এডিপি থেকে এটিপি প্রোডাকশন হয়। এই ফটোফসফোরিলেশন প্রসেসটা আবার দু রকমের, একটা হচ্ছে সাইক্লিক ফটোফসফোরিলেশন, আর হচ্ছে নন সাইক্লিক ফটোফসফোরিলেশন, নন সাইক্লিক। তাহলে সাইক্লিক আর নন সাইক্লিক আমরা ব্যাপারগুলো বুঝবো, যে কোনটাকে সাইক্লিক বলা আছে, কোনটাকে নন সাইক্লিক বলা হচ্ছে। তাহলে ফটোফসফোরিলেশন প্রসেসটা আবার দুরকম ভাবে হয় দেখলাম, একটা কি সাইক্লিক প্রসেস, একটা নন সাইক্লিক প্রসেস, সাইক্লিক ফটোফসফোরিলেশন আর নন সাইক্লিক ফটোফসফোরিলেশন। তাহলে আমরা প্রথমে একটু দেখে নেব। এইগুলো বোঝার আগে আমাদেরকে একটু ফটোসিনথেটিক পিগমেন্ট সম্পর্কে একটু জানতে হবে। ফটোসিনথেসিস এই যে এনার্জিটা ট্র্যাপ করে কারা, যে পিগমেন্টগুলো, তাদের সম্পর্কে একটু জানতে হবে। তাহলে আমরা প্রথমে
এগুলো বোঝার আগে একটু পিগমেন্ট সম্পর্কে আইডিয়া করব। ফটোসিনথেটিক পিগমেন্ট যারা মিলিত হয়ে একটা সিস্টেম তৈরি করে, যেটা বলে পিগমেন্ট সিস্টেম বা ফটো সিস্টেম। তো এখানে আমরা সবাই জানি যে কি থাকে না, ক্লোরোফিল থাকে। সবাই জানি যে ক্লোরোফিল থাকে, একটা মলিকিউল যার নাম ক্লোরোফিল। এই ক্লোরোফিল অনেক রকমের ক্লোরোফিল আছে, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি, এরকম করে অনেক রকমের ক্লোরোফিল আছে। এই ক্লোরোফিল এবং তার সাথে আবার বিভিন্ন ক্যারোটিন, জেন্থোফিন ইত্যাদি বিভিন্ন রকমের রঞ্জক পদার্থ, এরা একত্রিত হয়ে একটা পিগমেন্ট সিস্টেম তৈরি করে। কোথায় না, এই যে থাইলাকয়েড, এটা যদি একটা থাইলাকয়েড হয়, এটা থাইলাকয়েড গুলো মিলিত হয়ে একটা গ্রানা অঞ্চল। এই থাইলাকয়েডের এই যে মেমব্রেন, এটা থাইলাকয়েড তো, তার একটা মেমব্রেন আছে। এই যে থাইলাকয়েডের মেমব্রেন, এই মেমব্রেনের মধ্যে, এই মেমব্রেনের ওয়ালে এইখানে এই পিগমেন্টগুলো থাকে এবং এরা মিলিত হয়ে বিভিন্ন সিস্টেমগুলো তৈরি করে। যে সিস্টেমটা তৈরি করে তার নাম পিগমেন্ট সিস্টেম বা ফটো সিস্টেম। সিস্টেমটা কেমন হয় না, সিস্টেমটার একটা রিয়েকশন সেন্টার থাকে, যেখানে মেনলি ক্লোরোফিল এ বা ক্লোরোফিল বিটা থাকে, মেনলি রিয়েকশন সেন্টার। আর তার সাথে কি থাকে, একটা লাইট হারভেস্টিং অ্যান্টেনা কমপ্লেক্স থাকে এরকম। এখানেও বিভিন্ন ক্লোরোফিল মলিকিউল এবং বিভিন্ন আদার পিগমেন্টও থাকে। কি হয় না, এইখানে লাইটটা পড়ে এবং এরা এখানে যে পিগমেন্টগুলো আছে তারা সেই লাইট এনার্জি ট্র্যাপ গ্রহণ করে, লাইটটাকে অ্যাকসেপ্ট করে বা লাইটটাকে অ্যাবজর্ব করে, দিয়ে ওরা এক্সাইটেড হয় এবং ওদের মলিকুলার স্ট্রাকচার চেঞ্জ হয়। আমরা যেটা রেজোনেন্স হিসেবে জানি, রেজোনেন্স পড়েছি, সেই রেজোনেটিং স্ট্রাকচার চেঞ্জ হয় এবং ওরা ইলেকট্রন এমিট করে, দিয়ে পাশের মলিকুলে পাঠায়। তখন সেই ইলেকট্রনটা গ্রহণ করলে পরে তার রেজোনেটিং স্ট্রাকচার চেঞ্জ হয়, সেই পাশেরটাকে পাঠায়। এইভাবে এই করতে এনার্জিটা কি হয় না, আস্তে 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 রিয়েকশন সেন্টারে এসে পৌঁছায়। এই যে মেথডটা, এই যে ট্রান্সফার করে, যেহেতু একটা মলিকুল এনার্জি ট্র্যাপ করার ফলে তার সে এক্সাইটেড স্টেটে যায়, ইলেকট্রন রিলিজ করে, তার রেজোনেটিং স্ট্রাকচারে চেঞ্জ হয় এবং সে ইলেকট্রনটা ছাড়লো, পরের মলিকুল ইলেকট্রনটাকে রিসিভ করার পরে তারও রেজোনেটিং স্ট্রাকচার চেঞ্জ হয়। তাহলে আমরা কন্টিনিউয়াসলি যদি ব্যাপারটাকে লক্ষ্য করি, তাহলে তো প্রথমে এ রেজোনেটিং স্ট্রাকচার চেঞ্জ হলো, তারপরে এ রেজোনেন্স হলো, তারপরে এর রেজোনেন্স হলো, তারপরে এর রেজোনেন্স হলো। অর্থাৎ মলিকুলগুলো একটা রেজোনেন্সটাকে ট্রান্সফার করছে। তার জন্য এই মেথডটাকে বলা হয় না রেজোনেন্স ট্রান্সফার মেথড। এই রেজোনেন্স ট্রান্সফার মেথডের সাহায্যে কি হয় না, এই লাইট হারভেস্টিং অ্যান্টেনা কমপ্লেক্স, তাহলে এইটার নাম হচ্ছে, এই যে কমপ্লেক্সটা হচ্ছে লাইট হারভেস্টিং অ্যান্টেনা কমপ্লেক্স। আর এই সেন্টারটাকে বলে রিঅ্যাকশন সেন্টার। এইখানে যেটা এই যে মেইন সেন্টারটা থাকে সেটা বলে রিঅ্যাকশন সেন্টার। রিঅ্যাকশন সেন্টার এনার্জি ওর সবসময় একটা লোয়ার এনার্জি স্টেটে থাকে, সেই জন্য কি না ওর এনার্জি রিসিভ করার ক্ষমতা অনেক বেশি। তাহলে এই হারভেস্টিং কমপ্লেক্স এরা যখনই এনার্জি পাস পেলো, এরা সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে দিল এবং সেটা রিঅ্যাকশন সেন্টারে আসে এবং এই রিঅ্যাকশন সেন্টার সেই এনার্জিটাকে ইউটিলাইজ করে, এনার্জিটাকে রিসিভ করে এবং ও আবার ইলেকট্রন ছাড়ে, সেটা ফার্দার বিভিন্ন ইলেকট্রন ক্যারিয়ার মলিকুলের কাছে পাঠায়। সব কোথায় আছে না, এইটা যদি একটা পিগমেন্ট সিস্টেম হয়, এই সাপোজ এই থাইলাকয়েড মেমব্রেনের মধ্যেই আছে। আবার এখানে তো অন্য একটা ইলেকট্রিক পিগমেন্ট সিস্টেম আছে, এখানে অন্য একটা পিগমেন্ট সিস্টেম আছে বা অন্য কোনো ইলেকট্রন ক্যারিয়ার মলিকুল আছে, সেটা আমরা একটু পরেই ছবির সাহায্যে দেখব। তো আমরা একটা পিগমেন্ট সিস্টেমে যদি ছবি দেখে নিই, তাহলে এরকম দেখতে হয় ব্যাপারটা। একটা পিগমেন্ট সিস্টেম যে একটা রিঅ্যাকশন সেন্টার থাকে, একটা রিঅ্যাকশন সেন্টার থাকে এবং তাকে ঘিরে বিভিন্ন পিগমেন্টগুলো থাকে। একটা এই যে এটা রিঅ্যাকশন সেন্টার হিসেবে দেখানো, যে রিঅ্যাকশন সেন্টার যেটা প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর হিসেবে কাজ করে, যেখানে সেন্টার ক্লোরোফিল, একটা সেন্টারে যে মেনলি ক্লোরোফিল এ বা বি থাকে, মেনলি ক্লোরোফিল এ থাকে এই সেন্টারে। বাকি এগুলো বিভিন্ন ক্লোরোফিল বা বিভিন্ন পিগমেন্ট মলিকিউল, জেন্থোফিল হতে পারে, ক্যারোটিন হতে পারে বা বিভিন্ন ক্লোরোফিল, ডিফারেন্ট টাইপ অফ ক্লোরোফিল মলিকিউল, যারা কিনা লাইট এনার্জি বা ফোটন যাদের উপরে পড়লে তারা রেজোনেন্স ট্রান্সফার করে বা এনার্জিটাকে ট্রান্সফার করে, আলটিমেটলি সেই এনার্জিটা কোথায় পৌঁছে না, রিঅ্যাকশন সেন্টার। তো ইমারসন বলে একজন সায়েন্টিস্ট, উনি অ্যাবজর্পশন স্পেকট্রা আবিষ্কার হওয়ার পরে উনি একটা জিনিস দেখলেন যে পিগমেন্ট সিস্টেম একটা নয়, দু রকমের আছে। তো তাহলে স্পেকট্রাটা আমরা সবাই জানি যে অ্যাবজর্পশন স্পেকট্রা কোনটাকে বলে, বেনিয়া সহকলা আমাদের যে বেগুনি থেকে লাল পর্যন্ত যে স্পেকট্রাম, যে আমাদের
ওয়েভলেন্থ, যে মোটামুটি 360 থেকে 700 ন্যানোমিটার ওয়েভলেন্থের যে স্পেকট্রা, যেটা আমরা ভিজিবল স্পেকট্রা বলি। তো সেই স্পেকট্রার মধ্যেই কিন্তু সেই লাইটেই কিন্তু ফটোসিনথেসিস হয় প্ল্যান্টদের মধ্যে। তাহলে প্ল্যান্টদের এই যে বিভিন্ন ক্লোরোফিল মলিকিউলগুলো আছে, এরা ডিফারেন্ট ওয়েভলেন্থের বিভিন্ন ক্লোরোফিল বা বিভিন্ন পিগমেন্ট ডিফারেন্ট ওয়েভলেন্থে কিন্তু এরা এক্সাইটেড হয়, বা ডিফারেন্ট টাইপ অফ ডিফারেন্ট ওয়েভলেন্থের এনার্জিকে এরা অ্যাবজর্ব করতে পারে। তো ইমারসন দু রকমের ওয়েভলেন্থ নিয়েছিলেন, একটা 680 যেটা রেড, আর একটা নিলেন 70 যেটা ফার রেড। এই দু রকমের ওয়েভলেন্থের লাইট নিয়ে উনি দেখছিলেন, টেস্ট করছিলেন। উনি দেখলেন যে আমি যে ফটোসিনথেসিসের প্রসেসটা দেখলেন, ফটোসিনথেসিস কোনটাতে কোন লাইটে বেশি হচ্ছে, এই লাইটে না এই লাইটে। তো উনি প্রথমে 680 লাইট দিলেন, তাতে দেখা গেল যে ওনার ফটোসিনথেটিক ইল্ড, যেটা কত পরিমাণ অক্সিজেন প্রোডাকশন হচ্ছে সেইভাবে ক্যালকুলেট করা হয়। তো উনি ফটোসিনথেটিক ইল্ডের এরকমটা গ্রাফ যে এতটা ফটোসিনথেসিস হচ্ছে। তারপর উনি 680 বন্ধ করে 70 ন্যানোমিটারের ওয়েভলেন্থের লাইট দিলেন, তখন দেখা গেল এরকম একটা ইল্ড পাওয়া গেল, এতটা পাওয়া গেল। দিয়ে উনি কি করলেন, একটা মিক্সড লাইট দিলেন, যে দুটো একসাথে দিলেন, 680 এবং 770 দুটো ন্যানোমিটার একসাথে লাইট দেওয়ার ফলে উনি দেখলেন যে দুজনের যোগফলের সমান বা প্রায় তার থেকে বেশি পরিমাণ ফটোসিনথেসিস হচ্ছে। তো এইটা ধর 680-তে, ধরো এটা 70-তে, এটা মিক্সড লাইটে 680 প্লাস 70। তাহলে এইখান থেকে ওনার মনে হলো যে তাহলে নিশ্চয়ই লিফের মধ্যে বা ক্লোরোপ্লাস্টের মধ্যে দু রকমের সিস্টেম আছে, যারা একজনের এক রকমের সিস্টেম যারা 680-তে চলে, একরকমের সিস্টেম যারা 70-তে চলে, এই 700-এ চলে। কারণ আমরা 680-তে যখন দিচ্ছি তখন যে পরিমাণ ফটোসিনথেসিস হচ্ছে, 70 দিচ্ছি, 700 দিচ্ছি, তাতে যে পরিমাণ ফটোসিনথেসিস হচ্ছে, দুটো একসাথে দিলে তার থেকে ডবল হচ্ছে, মানে তাদের যোগফলের সমান বা তার থেকে বেশি হচ্ছে। তার মানে কি না, এমনভাবে এক্সপ্লেন করা যেতে পারে যে যখন শুধুমাত্র 680 ন্যানোমিটারের ওয়েভলেন্থে লাইট দিচ্ছি তখন শুধুমাত্র একটা, তখন এক ধরনের পিগমেন্ট সিস্টেম অন হচ্ছে। যখন 700 ন্যানোমিটার লাইট দিচ্ছি, ফার রেড লাইট দিচ্ছি, তখন অন্য এক ধরনের লাইট মানে পিগমেন্ট সিস্টেম কাজ করছে, তখন এই কাজ করছে না। আবার যখন যদি দুজন দু রকমের লাইটে দিচ্ছি তখন দুজন একসাথে কাজ করছে। তাহলে উনি ওনার এই এক্সপেরিমেন্ট ইমারসন, এটা বলে ইমারসন এনহ্যান্সমেন্ট ইফেক্ট। ওনার এই যে এক্সপেরিমেন্ট, উনি এটার নাম হচ্ছে ইমারসন এনহ্যান্সমেন্ট ইফেক্ট। এই এমারসন এনহ্যান্সমেন্ট ইফেক্টের মাধ্যমে, ইফেক্টের সাহায্যে বোঝা যায় যে থাইলাকয়েড মেমব্রেনে দু রকমের পিগমেন্ট সিস্টেম আছে। একটার নাম দিলেন PS1, একটা নাম দিলেন PS2। PS1 আর PS2 এই দু রকমের পিগমেন্ট সিস্টেম আছে। তাহলে এমারসন এনহ্যান্সমেন্ট ইফেক্ট এর আন্ডার আমরা কি এটা সাহায্যে বোঝা গেল কিনা দু রকমের পিগমেন্ট সিস্টেম আছে। একটা কি না, এই যে একটাতে P70-তে একটা 70 ন্যানোমিটারের কাজ করে, একটা 680 ন্যানোমিটারের কাজ করে, দুটো ডিফারেন্ট কিনা পিগমেন্ট সিস্টেম। ওভারল্যাপ হয়ে গেল লেখাটা। তো দুটো ডিফারেন্ট পিগমেন্ট সিস্টেম আছে, যেটা আমাদেরকে এখান থেকে আমরা বুঝলাম। ব্যাস এখানে আমাদের এইটুকুই আউটকাম, যে আমরা এমারসনের যে প্রভাব বা এমারসন যে ইনহ্যান্সমেন্ট ইফেক্ট, তার সাহায্যে বুঝলাম যে প্ল্যান্টের থাইলাকয়েডের মধ্যে দু রকমের পিগমেন্ট সিস্টেম আছে, একটা PS1, একটা PS2। একটা 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের ফার রেড লাইটে অ্যাক্টিভেটেড হয়, একটা 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের রেড লাইটে অ্যাক্টিভেটেড হয়। এবং যদি দুটো সিস্টেম এমন নয় যে আলাদা আলাদাভাবে কাজ করে বা একা একা চলে, দুটো সিস্টেম একসাথে কাজ করতে পারে। তাহলে এগুলো কোথায় আছে মেমব্রেনগুলো, আমরা যদি একটা ছবির সাহায্যে বুঝি। এখানে দেখো এটা কোথায় আছে না, এইটা থাইলাকয়েডের মেমব্রেনটা দেখানো হয়েছে, এটা থাইলাকয়েডের মেমব্রেনটা দেখানো হয়েছে। এই থাইলাকয়েডের মেমব্রেনের মধ্যেই যে PS2, PS1 ইত্যাদি ফটো সিস্টেমগুলো আছে। এবং এছাড়া আরো বিভিন্ন ইলেকট্রন ক্যারিয়ার মলিকিউল আছে, যেমন এই যে সাইটোক্রোম B6F, প্লাস্টো কুইনোন, প্লাস্টো সায়ানিন, বিভিন্ন ইলেকট্রন ক্যারিয়ার। অর্থাৎ PS2 যদি ইলেকট্রন ছাড়ে তাহলে সেই ইলেকট্রনটাকে গ্রহণ করার জন্য যে কিছু ইলেকট্রন ক্যারিয়ার দরকার। তাহলে আমরা এখন সেটা পরে বুঝবো। এখন আমরা এই ছবিটা থেকে একটা বাকি সবকিছু ওমিট করবো, দেখবো না, শুধু একটা জিনিস দেখবো কি,
না, এই PS1 PS2 বা বিভিন্ন আরো ইলেকট্রন ক্যারিয়ার এরা আছে কোথায়? এরা কোথায় আছে না, এরা থাইলাকয়েডের যে মেমব্রেন, সেই থাইলাকয়েডের মেমব্রেনের মধ্যে আছে। তাহলে এর ভেতরের দিকে থাইলাকয়েড লুমেন আছে, এই যে থাইলাকয়েড লুমেন, আর বাইরের দিকে কি স্ট্রোমা, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা আছে। এই ছবিটাকে আমরা এইভাবে, এটা যদি একটা থাইলাকয়েড হয় তাহলে এইখানে এই পিগমেন্ট সিস্টেমগুলো আছে, যার ভেতর দিকে কি আছে, থাইলাকয়েডের ভেতরটা লুমেনটা, আবার থাইলাকয়েডের ভেতরের অঞ্চল, আর বাইরের দিকে আছে কিনা স্ট্রোমা অঞ্চল, এখানে স্ট্রোমা অঞ্চল আছে। তাহলে এই হলো পিগমেন্ট সিস্টেম। তাহলে আমরা কি দেখলাম না, দু রকমের পিগমেন্ট সিস্টেম থাকে, PS1 এবং PS2। এরা থাইলাকয়েডের মেমব্রেনে থাকে। এরপর আমরা দেখব এরা কিভাবে কাজ করে এবং কিভাবে ফটোফসফোরিলেশন প্রসেসগুলো হয়, সাইক্লিক এবং নন সাইক্লিক ফটোফসফোরিলেশন, এবং তাদের ফলে কিভাবে এটিপি তৈরি হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দু রকমের প্রসেস দেখেছিলাম। প্রথমে বলেছিলাম যে সাইক্লিক এবং নন সাইক্লিক দু রকমের ফটোফসফোরিলেশন প্রসেস হয়। তো যেটা সাইক্লিক, প্রথমে আমরা দেখছি সাইক্লিক ফটোফসফোরিলেশন। তো সাইক্লিক ফটোফসফোরিলেশনে কি হয় না, PS1 পিগমেন্ট সিস্টেম কাজ করে, অর্থাৎ P70, যেখানে ক্লোরোফিল এ যুক্ত P70 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে যেটা অ্যাক্টিভেটেড হয় PS1 পিগমেন্ট সিস্টেম। তাহলে এটা রিঅ্যাকশন সেন্টার এবং তার এগুলো অ্যাসেসরি পিগমেন্ট দেখানো হয়েছে, বিভিন্ন আরো অ্যাসেসরি পিগমেন্টসগুলো আছে, এটা মিলিত হয়ে পিগমেন্ট সিস্টেমটা তৈরি হয়েছে। এর উপরে লাইট পড়লো, ফোটন পড়লো লাইটের, এ অ্যাক্টিভেটেড হলো, এই ইলেকট্রন ইমিট করলো, এই যে ইলেকট্রন ইমিট করলো। তাহলে প্রথমে এর উপরে লাইট পড়লো, এরা রেজোন্যান্স ট্রান্সফারের মাধ্যমে কি করছে না, পিগমেন্ট রিঅ্যাকশন সেন্টারে পাঠালো, রিঅ্যাকশন সেন্টার কি হয় না, এরপরে ইলেকট্রন ইমিট করলো, ইলেকট্রন ছাড়লো। সেই ইলেকট্রনটা এফআরএস, এফআরএস বলে একটা মলিকিউল কি করে না, যেটাকে বলা হয় ফেরিডক্সিন রিডিউসিং সাবস্টেন্স। এফআরএস বলে একটা মলিকিউল, একটা ইলেকট্রন ক্যারিয়ার, যে কিনা ইলেকট্রনটাকে রিসিভ করে, দিয়ে ও আবার ইলেকট্রনটাকে রিসিভ করলো এবং ইলেকট্রনটাকে এমিট করলো, ছাড়লো, ও নিল এবং আবার ছেড়ে দিল। সেটা কার কাছে গেলো, ফেরিডক্সিন। এই ফেরিডক্সিন থেকে কোথায় গেল না, সাইটোক্রোম B6, সাইটোক্রোম B6 থেকে যায় সাইটোক্রোম এফ, সাইটোক্রোম এফ থেকে +2 সাইনিন, এবং +2 সাইনিন থেকে আবার ফিরে আসে কোথায় না, পিগমেন্ট সিস্টেমে 1-এ। তাহলে পিগমেন্ট সিস্টেম 1 থেকে ইলেকট্রনটা এমিট হলো, সেটা আবার কোথায় ফিরে এলো, পিগমেন্ট সিস্টেম 1 এর মধ্যেই। তার জন্য এটাকে সাইক্লিক প্রসেস, যেহেতু PS1 থেকে আবার PS1 এ ফিরে আসছে, তার জন্য এই ফসফোরিলেশনটাকে বলা হয় কি না, সাইক্লিক ফসফোরিলেশন। এবং এখানে ফসফোরিলেশনটা কোথায় হচ্ছে না, এই যে দেখতে পাচ্ছি ফেরিডক্সিন থেকে যখন সাইটোক্রোম B6 হচ্ছে, বা সাইটোক্রোম B6 থেকে যখন সাইটোক্রোম এফ হচ্ছে, এই সময় এটিপি গুলো তৈরি হচ্ছে। তাহলে এই ফেরিডক্সিন ইলেকট্রন রিলিজ করলো, মানে কিছু সাথে এনার্জি, হাই এনার্জি ইলেকট্রন রিলিজ করলো, হাই এনার্জি ইলেকট্রন রিলিজ করলো। সেই এনার্জিটা এমিট হচ্ছে, ইলেকট্রন থেকে এনার্জি লস হচ্ছে, সেই এনার্জিটা কাজে লাগিয়ে ইলেকট্রনটা যে ফ্লো করার সময় যে এনার্জিটা ও রিলিজ করছে, সেই এনার্জিটা কাজে লাগিয়ে কিনে এডিপি থেকে এটিপি তৈরি হলো। আবার সাইটোক্রোম B6 ইলেকট্রন রিলিজ করলো, সেটা সাইটোক্রোম এফে যাওয়ার পথে ওই ইলেকট্রনটা যে এনার্জি রিলিজ করে গেল, সেই এনার্জিটাকে কাজে লাগিয়ে এডিপি থেকে এটিপি তৈরি হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি সাইক্লিক ফটোফসফোরিলেশনে দু অণু এটিপি তৈরি হচ্ছে, একটা ফেরিডক্সিন থেকে B6 এ যাওয়ার সময়, আবার একটা সাইটোক্রোম B6 থেকে সাইটোক্রোম এফে যাওয়ার সময়। তাহলে এক্ষেত্রে এই যে সাইক্লিক ফটোফসফোরিলেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোনটা কাজ করছে না, পিগমেন্ট সিস্টেম 1 কাজ করছে শুধুমাত্র, বা PS1 কাজ করছে। এই PS1 কে বলা হয়, এই PS1 এর মধ্যে যে রিঅ্যাকশন সেন্টার থাকে সেটা বলে FES টাইপ রিঅ্যাকশন সেন্টার। এটা একটু মনে রাখতে হবে যে পিগমেন্ট সিস্টেম 1 এর মধ্যে যে রিঅ্যাকশন সেন্টার আছে, PS1 এর যে রিঅ্যাকশন সেন্টার, একে বলা হয় কিনা, একে বলা হয় আয়রন সালফার রিঅ্যাকশন সেন্টার, আয়রন সালফার টাইপ রিঅ্যাকশন সেন্টার। আর এখানে আমরা লিখে নেব PS2টা, PS2 যেটা, সেই PS2 এর যে রিঅ্যাকশন সেন্টার, একে বলা হয় কি না, একে বলা হয় ফিওফাইটিন কুইনন টাইপ রিঅ্যাকশন সেন্টার, ফিওফাইটিন কুইনন
টাইপ রিঅ্যাকশন সেন্টার। এখানে দেখো এই যে PS1 এর যে ইলেকট্রন অ্যাকসেপ্টার যেগুলো সেগুলো কি হয় না, সেগুলো মাঝখানে আমরা আবার কতগুলো এখানে এইটাতে কতগুলো কত কিছু স্টেপ জাম্প করা আছে। এই এফআরএস থেকে এই যে এফআরএস যেটা ফেরিডক্সিন রিডিউসিং সাবস্ট্রেট, এখান থেকে মাঝখানে কিছু এফিএস ফেরিডক্সিন সালফার কিছু কমপ্লেক্স থাকে যারা ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করে এবং ইলেকট্রনটাকে রিলিজ করে। তাহলে যেহেতু PS1 থেকে এফিএস ইলেকট্রন অ্যাকসেপ্টারের মধ্য দিয়ে যায়, অর্থাৎ PS1 ফার্স্ট ইলেকট্রনটা রিলিজ করার পরে ও প্রথমে মডিফাই হয়। যখন এর মধ্যে লাইট আসলো, এই মডিফাইড ক্লোরোফিলে, এই যে ক্লোরোফিল রিঅ্যাকশন সেন্টারে যে ক্লোরোফিল আছে সেই মডিফাইড ক্লোরোফিলে পরিণত হয়, এবং মডিফাইড ক্লোরোফিলে পরিণত হওয়ার পরে ও কিনা ইলেকট্রন রিলিজ করে, সেটা আয়রন সালফার কমপ্লেক্স ইলেকট্রনটাকে রিসিভ করে। সেই জন্য এই সাইকেলটার মানে এর যে রিঅ্যাকশন সেন্টার তা সেটাকে বলা হয় এপিএস টাইপ রিঅ্যাকশন সেন্টার। আর আমরা যখন নন সাইক্লিক পড়বো তখন PS2 দেখতে পাবো। PS2 যখন ইলেকট্রনটা রিলিজ করে তখন সেটা ফিওফাইটিন কমপ্লেক্স ইলেকট্রনটাকে রিসিভ করে এবং কুইনন কমপ্লেক্স ইলেকট্রনটাকে রিসিভ করে, সেই জন্য এটা বলে ফিওফাইটিন কুইনন টাইপ রিঅ্যাকশন সেন্টার। তাহলে সাইক্লিক ফসফোরিলেশন আমরা দেখলাম যে লাইটের উপস্থিতিতে PS1 ইলেকট্রন রিলিজ করলো এবং বিভিন্ন ইলেকট্রন ক্যারিয়ারের মধ্য দিয়ে আবার PS1 এ ফিরে আসলো, তার মাধ্যমে এটিপি তৈরি হলো। এই এটিপি গুলোই ডার্ক রিঅ্যাকশনের জন্য চলে যাবে, ডার্ক রিঅ্যাকশনের কাজে চলে যাবে। আমরা দেখব কিভাবে হয় ব্যাপারটা। আচ্ছা, এইটা একটু স্ক্রিনশট নিয়ে নাও, হ্যাঁ, কারণ এটিপি ইয়েতে নাও থাকতে পারে এটা কারণ এর সাথে একটা অ্যানিমেশন ছবি আছে। এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও সবাই। আচ্ছা, ছবিটা তুলে দিই। আমরা এই নন সাইক্লিক সাইক্লিক ফটোফসফোরিলেশনটা একটু মেমব্রেনের মধ্য দিয়ে বুঝবো। এই দুটো আরো রয়ে গেল, মুছে যাবে কি? যদি এই দুটো আরো রয়ে গেলে এগুলো সহই বুঝতে হবে। দেখো এখানে এই প্রসেসটাই আমরা মেমব্রেনের মানে একদম পুরো থাইলাকয়েডের মেমব্রেনের সাথে ব্যাপারটা বুঝবো যে কিভাবে এটিপি তৈরি হয় প্রসেসটা। তো এইটা থাইলাকয়েডের মেমব্রেন, থাইলাকয়েড মেমব্রেন, এদিকে থাইলাকয়েডের লুমেন, এটা স্ট্রোমা অঞ্চল, প্লাস্টিডের স্ট্রোমা অঞ্চল। তাহলে থাইলাকয়েডের মেমব্রেনের মধ্যে ফটো সিস্টেম 1 ছিল, সে লাইটের উপস্থিতিতে কি করলো, ইলেকট্রন রিলিজ গুলো, ফেরিডক্সিন গেল, সেখান থেকে সাইটোক্রোম B6 সাইটোক্রোম F হয়ে গেল, সেখান থেকে প্লাস্টোকুইনন হয়ে আবার ফিরে আসলো, এই প্রসেসটা। এবং তার ফলে এই যে প্রসেসটা যখন সাইটোক্রোম B6 থেকে যখন বা সাইটোক্রোম এই ফেরিডক্সিন থেকে যখন সাইটোক্রোম B6 আবার সাইটোক্রোম B6 থেকে যখন সাইটোক্রোম F এ যায়, এই প্রসেসগুলোর সময় এরা বেশ কিছু পরিমাণ হাইড্রোজেন আয়ন তৈরি করে, বিভিন্ন মলিকুলার রিডাকশন ঘটিয়ে বা বিভিন্ন মলিকুলার ব্রেকডাউন ঘটিয়ে বেশ কিছু হাইড্রোজেন আয়ন লুমেনে তৈরি করে। এবং এই হাইড্রোজেনগুলো একটা এটিপি সিনথেজ মলিকিউল থাকে এই মেমব্রেন, যেমন ফটো সিস্টেমগুলো ছিল, যে বিভিন্ন ইলেকট্রন ক্যারিয়ারগুলো আছে, যে ফেরিডক্সিন, প্লাস্টোসাইনিন, একইভাবে একটা মলিকিউল থাকে যার নাম এটিপি সিনথেজ। এটা আমরা খুব ভালোভাবে পড়বো রেসপিরেশন পড়তে গিয়ে। সেই এটিপি সিনথেজ কি করেন, এই যে হাইড্রোজেন আয়ন যেগুলো তৈরি হলো, তাহলে এদিকে হাইড্রোজেন আয়ন প্রচুর পরিমাণ তৈরি হলো, সেই হাইড্রোজেন আয়নগুলোকে ও বাইরে বার করে। এবং হাইড্রোজেন আয়নগুলো বাইরে বার করার সময় এই যে এটিপি সিনথেজ এর হেডের রোটেশন হয়, এবং হেডের রোটেশন হলে পরে কি হয় না, যে কাইনেটিক এনার্জি তৈরি হয়, যে ফ্যান ঘুরলে কোনোটা জিনিস ঘুরছে, কোনোটা মোটর ঘুরছে, তার ফলে কি একটা যান্ত্রিক শক্তি বা কাইনেটিক এনার্জি তৈরি হতো, সেই এনার্জিটাকে কাজে লাগিয়ে এডিপি থেকে এটিপি তৈরি হয়। তাহলে এখানেও কিন্তু আমরা এরকম ব্যাপারটা নয় যে এই ইলেকট্রনটা এনার্জি এমিট করলো, সেই এনার্জিটাকে ব্যবহার করছে। এই এনার্জিটাকে ব্যবহার করে বিভিন্ন হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন তৈরি করা হলো, কোথায় না লুমেনের মধ্যে। সেই হাইড্রোজেন আয়নগুলো দ্রুত বেরোবে বাইরে, তার ফলে এটিপি সিনথেসের একটা রোটেশন হবে কাইনেটিক, তার ফলে কাইনেটিক এনার্জি তৈরি হবে, তার ফলে এটিপি তৈরি হবে। অর্থাৎ কনভার্সন অফ এনার্জির প্রসেসগুলো কিন্তু ডিফারেন্ট টাইপ অফ। সবসময় কি একটা এনার্জি ইউটিলাইজ হয়ে একটা কাজ হচ্ছে এবং সেই কাজের ফলে
আরো অন্য কাজ হচ্ছে এবং তার ফলে এনার্জি তৈরি হয়, সেই এনার্জির আকারে এটিপি তৈরি হচ্ছে। এমনটা নয় যে একটা এনার্জি একজন ছাড়লো আর একজন নিয়ে নিল, সবসময় যে এই প্রসেসটা করছে এমনটা নয় কিন্তু। তাহলে এইখানে আলটিমেটলি হাইড্রোজেন আয়ন ফরমেশন হচ্ছে, সেই হাইড্রোজেন আয়নগুলোকে বাইরে বার করানোর জন্য যে কাইনেটিক এনার্জি তৈরি হচ্ছে এটিপি সিনথেসিসের মধ্যে, সেই কাইনেটিক এনার্জিটাকে কাজে লাগিয়ে এটিপি তৈরি হচ্ছে। তাহলে এটা সাইক্লিক ফটোফসফোরেশন। এরপর আমরা যদি নন সাইক্লিক দেখি, নন সাইক্লিকও দেখবো যে একটা প্রসেস কিরকম। কেন নন সাইক্লিক বলা হয়, এখানে আমরা দেখবো যে শুরু করব PS2 দিয়ে বা ইভেন্ট সিস্টেম 2 দিয়ে। এ যে ইলেকট্রনটা রিলিজ করবে সেই ইলেকট্রনটা আবার PS2 তে ফিরে আসে না, সেটা কোথায় চলে যায় না, সেটা চলে যায় PS1 এ। PS1 আবার ইলেকট্রন রিলিজ করে, সেই ইলেকট্রনটা আবার অন্য জায়গায় ব্যবহার হয়ে যায়। অর্থাৎ ইলেকট্রনটা আগেরটাতে যেমন ফিরে আসছিল, যে PS1 ইলেকট্রন রিলিজ করলে সেই ইলেকট্রনটা আবার ঘুরে PS1 এ আসে, সেরকম কোনো রোটেশন বা সাইক্লিক প্রসেস হয় না বলে কে বলে নন সাইক্লিক ফটোফসফোরেশন। তো নন সাইক্লিক ফটোফসফোরেশন প্রসেসটা আমরা একটু বুঝবো যেখানে কি হয়। দেখো এখানে PS2 দেখানো হচ্ছে, P6 80 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের লাইটে যে অ্যাক্টিভেটেড হয় PS2, এখানে লাইট পড়ছে। এই লাইট এখানে পড়লেই এর যে লাইট হারভেস্টিং কমপ্লেক্স, তারা রেজোনেন্ট ট্রান্সফারের মাধ্যমে রিঅ্যাকশন সেন্টারে পাঠালো এনার্জিটাকে, সে এক্সাইটেড স্টেটে গিয়ে ইলেকট্রন এমিট করলো। সেই ইলেকট্রনটা যায় কোথায় না, কুইনোনে। এই যে কারণে নামটা ছিল ফিওফাইটিন কুইনোন টাইপ রিঅ্যাকশন সেন্টার, সেই কুইনোনে পৌঁছলো। কুইনোন একটা ইলেকট্রন ক্যারিয়ার, ও ইলেকট্রনটাকে গ্রহণ করলে আবার ইলেকট্রন রিলিজ করলো, সেটা গেল ফিওফাইটিনের কাছে। সেই ফিওফাইটিন থেকে সেটা গেল প্লাস্টোকুইনোনের কাছে, পিকিউ মানে প্লাস্টোকুইনোন, প্লাস্টোকুইনোনের কাছে গেল। প্লাস্টোকুইনোন থেকে সেটা গেল কোথায় না, সাইটোক্রোম B6 এফ, যে B6 বা সাইটোক্রোম B6 এফ ইত্যাদি কমপ্লেক্সের কাছে ইলেকট্রনটা গেল। এবং এই সাইটোক্রোম B6 এফ থেকে যখন প্লাস্টো সাইনের কাছে যাচ্ছে, সেই প্লাস্টো সাইনে যাওয়ার পথে ওইখানে কিনা প্রচুর পরিমাণ H প্লাস আয়ন, ওই একই এনার্জি কাজে লাগিয়ে প্রচুর পরিমাণ H প্লাস আয়ন তৈরি হচ্ছে লুমেনের মধ্যে। সেই H প্লাস আয়নগুলো পরবর্তীকালে যখন বাইরে যাবে তখন এটিপি তৈরি করবে। তাহলে এই স্টেপটা এটিপি তৈরির জন্য রেসপন্সিবল। এই যে সাইটোক্রোম B6 কমপ্লেক্স থেকে প্লাস্টোসাইনিন যখন ইলেকট্রনগুলো যায়, সেই স্টেপটা হচ্ছে ইলেকট্রন তৈরির জন্য রেসপন্সিবল। এখানে আমরা এরকম এক্সট্রা স্টেপ দেখবো, সাইক্লিকে যেমন দুটো দেখলাম, দুনো এটিপি তৈরি হচ্ছে, বা দুটো এই স্টেপটার মধ্যে দুনো এটিপি, যে এই স্টেপটার মাধ্যমে যে এটিপি প্রোডাকশন হয় সেটা দুনো এটিপি তৈরির জন্য রেসপন্সিবল, বা দুনো এটিপি তৈরি করতে পারে সাইক্লিক ফটোফসফোরেশন। নন সাইক্লিকে কিন্তু আমরা দেখবো যে কম, এক অণু হচ্ছে এটিপি প্রোডাকশন, একটাই স্টেপ আছে যেখানে এটিপি প্রোডাকশনের জন্য যেটা রেসপন্সিবল। তাহলে PS1 কে ইলেকট্রনটা রিলিজ দিল, PS1 আবার এক্সাইটেড, PS1 এর মধ্যেও লাইট পড়ছে, ও এক্সাইটেড স্টেটে গিয়ে আবার ইলেকট্রন এমিট করলো। সেই ইলেকট্রন সে আবার এফআরএস কমপ্লেক্স, এফআরএস থেকে ফেরিডক্সিন, এবং ফেরিডক্সিন থেকে কি করে না, ফেরিডক্সিন থেকে ইলেকট্রনটা গ্রহণ করে কে NADP+। এইখানে FNR বলে একটা মলিকিউল কাজ করে, FNR, ফেরিডক্সিন NADP রিডাকটেজ, যে কি করে না এই NADP প্লাসকে NADP H প্লাস এ পরিণত করে। এখন দেখ এই NADP প্লাস থেকে NADP প্লাস H প্লাস পরিণত, NADP H প্লাস বা NADP H2 তে পরিণত হওয়ার জন্য যে হাইড্রোজেন প্রয়োজন হয়, সেই হাইড্রোজেনটা আসে কোথা থেকে না, জল ভেঙে গিয়ে। তাহলে এইখানে PS2 আয়ন, তাহলে PS1 থেকে চলে গেল, এটা PS1 এর PS2 থেকে 1 এ আসলো, 1 থেকে এফআরএস থেকে ফেরিডক্সিন, FNR হয়ে NADP প্লাস থেকে NADP H2 তৈরি হলো। এই সময়টায় যখন FNR NADP প্লাস থেকে NADP H2 তৈরি করছে, সেই সময় যে হাইড্রোজেনের প্রয়োজন হয় তার জন্য কিনা PS2 রিজিয়নের কাছে জলের আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস ঘটে, জল ভাঙে। এই যে H2 থেকে OH মাইনাস আর H প্লাস তৈরি হয়, সেই OH মাইনাস গুলো আবার ইলেকট্রন রিলিজ করে, যেটা পৌঁছায় আবার PS2 যে ইলেকট্রন চারটা ছেড়েছিল, এই যে ঘাটতিটা, এটা ফিল আপ করে ওই OH মাইনাস। তাহলে H2টা ভাঙে কিনা H প্লাস OH মাইনাসে, এই OH প্লাসটা চলে যায় কোথায় না NADP প্লাসের সাথে যুক্ত হতে চলে যায়, আর OH মাইনাস গুলো কি করে না ইলেকট্রন রিলিজ করে, এরা ইলেকট্রন রিলিজ করে এবং O2 তে পরিণত হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে H2 ভেঙে পড়ে, কি হলো না O2 রিলিজ করলো, OH-টা থেকে O2 এবং ইলেকট্রনটা চলে গেল, ইলেকট্রন এমিট করলো, সেই ইলেকট্রনটা কোথায় চলে গেল না PS2 তে, যে প্রথম ইলেকট্রন ছেড়েছিল তাহলে ওখানে চলে গেল। আবার হাইড্রোজেনটা চলে গেল কোথায়, NADP-র কাছে, দিয়ে NADP H2 তৈরি হলো।
তাহলে এইখানে দেখো এই H2O ভাঙছে, এই ঘটনাটাকেই বলা হয়, এইখানে যে ঘটনাটা হলো এইটাই হচ্ছে ফটোলাইসিস অফ ওয়াটার। এইখানে মনে রাখতে হবে যে ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম এবং ক্লোরিন এরা রোল প্লে করে এই ফটোলাইসিস প্রসেসটাকে স্টিমুলেট করার জন্য। এখন এই প্রসেসটাকে, এই নন সাইক্লিক প্রসেসটাকেই আমরা দেখবো কিনা। তাহলে কি হলো ব্যাপারটা, না লাইট এমিট করলো, এই পিগমেন্ট সিস্টেমগুলো ইলেকট্রন এনার্জি হাই, মানে হাই এনার্জি স্টেটে গেলো লাইট অ্যাবজর্ব করার মাধ্যমে, এবং তারা ইলেকট্রন রিলিজ করলো। সেই ইলেকট্রন রিলিজের ফলে ইলেকট্রনগুলো বিভিন্ন ক্যারিয়ার মলিকুলের মধ্যে গিয়ে PS1 গেল, সেখান থেকে আবার বিভিন্ন ক্যারিয়ার মলিকুলের কাছে গেল, এবং সেখানে আলটিমেটলি তারা NADPH প্রোডাকশনে হেল্প করলো। এরপর আমাদের এটাকেই থাইলাকয়েড মেমব্রেনের সাথে বুঝবো। থাইলাকয়েড মেমব্রেনের সাথে বুঝবো। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, না এটা PS2 এর উপরে লাইট পড়ছে, ওই প্রসেসটাকে আমরা মেমব্রেনের সাপেক্ষে বুঝছি। এই উপরের প্রসেসটাকে PS2 এর মধ্যে লাইট পড়লো, এই হাই এনার্জি স্টেটে গেলে ইলেকট্রন রিলিজ করলো, সেটাকে গ্রহণ করলো না এই প্লাস্টোকুইনন, ফিওফাইটন, এই যে কমপ্লেক্সগুলো এরা এখানে আর অত ভেঙে ভেঙে দেখায়নি, একসাথে বলে দিচ্ছে প্লাস্টোকুইনন এবং প্লাস্টোকুইনন লাইটটাকে গ্রহণ করলো। প্রথমে কুইনন দিয়ে ফিওফাইটিন, তারপরে প্লাস্টোকুইনন ডাইরেক্ট এখানে দেখানো হয়েছে, বাকিগুলো দেখানো হয়নি। প্লাস্টোকুইনন লাইট ইলেকট্রনটাকে গ্রহণ করলো। এই প্লাস্টোকুইনন ইলেকট্রনটাকে গ্রহণ করার ফলে ও কি হয় না, ওর একটা কনভার্সন হয়, PQ থেকে PQH2 এবং PQ একটা কনভার্সন চলে। এই কনভার্সনের ফলে প্রথমে PQH2 থেকে PQ তৈরি হয়, এবং হাইড্রোজেনগুলোকে ও পাম্প করে কোথায় পাঠিয়ে দেয়, না এই স্ট্রোমাতে, হাইড্রোজেনগুলোকে বার করে দিয়ে স্ট্রোমাতে, এই সরি উল্টোটা বললাম, এই হাইড্রোজেনটাকে স্ট্রোমা থেকে নেয় দিয়ে পাম্প করে লুমেনে। এই যখন PQ থেকে PQH2 হচ্ছে তখন কি হাইড্রোজেনটাকে টানছে, এবং PQH2 থেকে যখন আর PQ হচ্ছে তখন এই হাইড্রোজেনগুলোকে এইদিকে পাঠিয়ে দিচ্ছে স্ট্রোমাতে, এই মানে লুমেনে, থাইলাকয়েডের লুমেনের ভিতরে। এটাকে গোল করে দেখলে এই প্রসেস, এটা হলো PS1, এগুলো আছে, এইখানে পাঠিয়ে দিল, এইখানে হাইড্রোজেনটাকে পাঠিয়ে দিল লুমেনের মধ্যে, এটা স্ট্রোমা রিজিয়ন, বাইরে স্ট্রোমা রিজিয়নটা। তাহলে দেখো ব্যাপারটা কি হলো না, PS2 ইলেকট্রন এমিট করলো, সেই ইলেকট্রনটাকে প্লাস্টোকুইনন ব্যবহার করার মাধ্যমে প্লাস্টোকুইনন থেকে PQH2 হলো, এবং হাইড্রোজেনটাকে টানলো স্ট্রোমা থেকে। আবার PQH2 থেকে ওই ইলেকট্রনটা যখন আবার রিলিজ করে দিল, ইলেকট্রনটাকে যখন আবার ছেড়ে দিল, তখন কি PQH2 থেকে আবার PQ হয়ে গেল, তখন হাইড্রোজেনটাকে আবার ভিতরে এইদিকে পাঠিয়ে দিল। তাহলে এই একটা প্লাস্টোকুইননের যে সাইকেল, PQ থেকে PQH2 আবার PQH2 থেকে PQ, এর মাধ্যমে কি হচ্ছে না, হাইড্রোজেনগুলো স্ট্রোমা থেকে টেনে কোথায় পাঠিয়ে দিচ্ছে না, থাইলাকয়েড লুমেনের ভিতর। আবার এই সাইটোক্রোম B6F থেকে সেটা প্লাস্টোসাইনিনে গেল, প্লাস্টোসাইনিন থেকে কোথায় গেল না PS1 এবং PS1 থেকে এটা সেই ফেরিডক্সিন রিডাকটেজ, সেটার মাধ্যমে কোথায় চলে গেল না NADPH এর কাছে। এইখানে দেখো একটা ব্যাপার ঘটে যে জলের আলোক বিশ্লেষণ হচ্ছে হাইড্রোজেন আয়ন তৈরি হচ্ছে, সেই হাইড্রোজেনটাকে কিন্তু ব্যবহার করে নিচ্ছে কি NADP+ দিয়ে NADPH তৈরি করে নিচ্ছে, বা NADPH2 তৈরি করে নিচ্ছে, NADP+ থেকে NADPH2 তৈরি হয়েছে। তাহলে স্ট্রোমার মধ্যে হাইড্রোজেন ফ্রি হাইড্রোজেন কিন্তু থাকছে না, এক তো টেনে লুমেনের মধ্যে প্রবেশ করাচ্ছে, আবার বাকি যে ইয়েগুলো কি বলতো, বাকি যে হাইড্রোজেন আয়ন যেগুলো এখানে স্ট্রোমাতে ছিল সেইগুলো কিনা, সেগুলো সব এই NADPH ব্যবহার করে নিচ্ছে। এখন এই NADPH এর কাছে হাইড্রোজেনটা আসছে কোথা থেকে, না জলের বিশ্লেষণ হচ্ছে, সেই জল ভেঙে পড়ে হাইড্রোজেন বেরোচ্ছে, সেই হাইড্রোজেনটা এই জলটা ভাঙছে কোথায় না এই PS2 এর মধ্যে, থাইলাকয়েড লুমেনের মধ্যে ভাঙছে PS2 এর সাহায্যে, দিয়ে H+ আয়ন রিলিজ করলে সেই H+টা বাইরে বেরোবে, দিয়ে এইখানে যে H+ এর কনসেন্ট্রেশন তৈরি হবে সেইটাকে কিন্তু ব্যবহার করে H+টাকে কমিয়ে দিচ্ছে। তাহলে কন্টিনিউয়াসলি আমরা ব্যাপারটা দেখতে পাচ্ছি কি না, থাইলাকয়েড লুমেনের মধ্যে হাইড্রোজেন আয়ন, জল ভেঙে পড়ে হাইড্রোজেন আয়ন তৈরি হচ্ছে, আবার প্লাস্টোকুইননের পাম্প করার ফলেও হাইড্রোজেন আয়ন তৈরি হচ্ছে, অর্থাৎ থাইলাকয়েড লুমেনের মধ্যে হাইড্রোজেন আয়নের পরিমাণ বাড়ছে। আবার স্ট্রোমাতে হাইড্রোজেন আয়নের পরিমাণ কম হচ্ছে, যত যে হাইড্রোজেন ছিল সবকে NADP ব্যবহার করে নিচ্ছে। তাহলে বাইরে হাইড্রোজেন কম, H+ বাইরে কম, ভেতরে H+ বেশি, এখানে H+ হাই। তখন কিনা এই ATP সিনথেস দিয়ে খুব দ্রুত গতিতে এই হাইড্রোজেনের এখানে পরিমাণ বেশি, পোটেনশিয়াল হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়াল থেকে মুভ করে, অর্থাৎ এই ATP সিনথেস দিয়ে থাইলাকয়েডের লুমেন থেকে বাইরে বেরিয়ে আসে, এবং তার ফলে কি হয় না, তার ফলে এই ATP সিনথেসের একটা রোটেশন ঘটে, এই রোটেশনের ফলে ADP থেকে ATP তৈরি হয়, কাইনেটিক এনার্জিটা কাজে লাগিয়ে ATP থেকে ATP তৈরি হয়।
যেটা নন সাইক্লিক ফটোফসফোরিলেশনে পাওয়া এটিপি। তাহলে এটিপিটা কোথায় চলে গেল? এটিপিটা কিন্তু স্ট্রোমাতে চলে গেল, আমরা দেখতেই পাচ্ছি, ছবিতে দেখলেই বোঝা যাচ্ছে এটিপি গুলো আলটিমেটলি আগের ছবিতেও আমরা দেখছি এটিপি যেটা তৈরি হয়েছিল সেটা কোথায়? স্ট্রোমাতে, লুমেনের মধ্যে, থাইলাকয়েডে লুমেনের মধ্যে নয় কিন্তু। আবার এখানেও যে এটিপি তৈরি হলো সেটা কোথায়? না স্ট্রোমাতে, থাইলাকয়েডে লুমেনের মধ্যে নয়। তাহলে প্লাস্টিডের সাপেক্ষে যদি এটা প্লাস্টিড হয়, তাহলে এর মধ্যে গ্রানা অঞ্চল আছে, থাইলাকয়েড আছে, এইখানে লাইট ডিরেকশন গুলো হচ্ছে, কিন্তু এটিপি গুলো আসছে কোথায়? আলটিমেটলি এই স্ট্রোমাতে। এরপরে এই স্ট্রোমাতে এই এটিপিটা কাজে লাগিয়ে ডার্ক ডিরেকশনের মাধ্যমে ফুড তৈরি হবে। তাহলে লাইট ডিরেকশনের আমরা দুটো ঘটনা দেখেছিলাম, ফটোফসফোরিলেশন আর ফটোলাইসিস। ফটোফসফোরিলেশন দু রকমের, সাইক্লিক এবং নন সাইক্লিক। আর তার সাথে একটা ঘটনা ঘটে যেটা হচ্ছে ফটোলাইসিস অফ ওয়াটার। আমরা সেই ফটোলাইসিস অফ ওয়াটার দেখলাম একটু আগে, যে হাইড্রোজেন জলটা ভেঙে H+ OH- তৈরি হবে, H+ NADP নিয়ে নেবে। এই বিক্রিয়াটাকে বলে হিল রিয়াকশন, যে জলের ভাঙা ফটোলাইসিস অফ ওয়াটার, এটাকে বলে হিল রিয়াকশন। আর এই NADP যেহেতু হাইড্রোজেনটাকে টানার জন্য জলটাকে ভাঙতে হেল্প করে, জন্য এটাকে বলা হয় এই NADP+, তার সাথে PH2 সিস্টেম, ওখানে থাকা এই সব কিছু নিয়ে যে কমপ্লেক্সটা তৈরি হয় ওকে বলা হয় হিল রিয়েজেন্ট। মেনলি NADP+কে বলা হয় হিল রিয়েজেন্ট, যেটা এই বিক্রিয়াটা করতে হেল্প করে। তারপরে 4OH থেকে ইলেকট্রন এমিট করলে সেটা অক্সিজেনে পরিণত হয় এবং জলে পরিণত হয়। এই অক্সিজেনটাই আমরা ফটোসিনথেসিসের মধ্যে মানে ফলে আমরা যে অক্সিজেনটা পাই সেটা এই জল থেকেই ভেঙে আসে। এটা একটা খুব ভালো কোশ্চেন হিসেবে আসে, যে সোর্স অফ অক্সিজেন ইন ফটোসিনথেসিস, সেটা কিন্তু আলটিমেটলি জল। জল ভেঙে পরে যে OH- হয়, সেই OH- গুলি ইলেকট্রন ইমিট করলে পরে তারা আলটিমেটলি অক্সিজেন ইয়েতে পরিণত হয়, অক্সিজেনের মধ্যে, এবং সেই অক্সিজেনটা রিলিজ করে প্ল্যান্ট। তাহলে এই গেল আমাদের লাইট রিয়েকশন। তাহলে লাইট রিয়েকশনের শেষে আমরা কি কি পেলাম? না, লাইট রিয়েকশনে আলটিমেটলি আমরা পেলাম এটিপি, NADPH2 এবং অক্সিজেন। এই তিনটে আমরা মেনলি পেলাম লাইট রিয়েকশনে। এরপরে এই লাইট রিয়েকশনের পাওয়া এই এটিপি এবং NADPH2 এদের মধ্যে যে এনার্জি স্টোর আছে, সেই এনার্জিটা কাজে লাগিয়ে কিন্তু পরবর্তীকালে ডার্ক রিয়েকশনে আমরা দেখব না কি বলতো শর্করা জাতীয় খাবার তৈরি হয়। তাহলে এরপর আমরা ডার্ক রিয়েকশন দেখব। তো ডার্ক রিয়েকশনে কি হয় না, ডার্ক রিয়েকশনে যে ঘটনাটা ঘটে তাকে বলা, বা যে সাইকেলটা চলে তাকে বলে কেলভিন সাইকেল বা C3 সাইকেল। কেন কেলভিন সাইকেল বলে বা কেন C3 সাইকেল? কেলভিন সাইকেল কারণ কোন সায়েন্টিস্ট অবশ্যই বিজ্ঞানের নাম অনুযায়ী কেলভিন সাইকেল, আর কেন C3 সাইকেল বলে সেটা আমরা পড়তে গিয়ে বুঝতে পারবো। তাহলে এই চক্রটাতে কি ঘটে না, এই C3 সাইকেলে কি হয় না, প্রথমত স্ট্রোমার মধ্যে কিছু রাইবিউলেজ মনোফসফেট RUMP, রিবিউলোজ মনোফসফেট, আমরা জানি রিবিউলোজ রাইবিউলোজ সুগারটা কি 5 কার্বনযুক্ত সুগার, এটা আমরা পড়েছি। রাইবোজ, রাইবিউলোজ এগুলো কি 5 কার্বনযুক্ত সুগার। তাহলে 5 কার্বনযুক্ত সুগার, 5 কার্বনের সুগার RUMP স্ট্রোমাতে থাকে। সেই RUMP থেকে প্রথমে কি তৈরি হয় না, RUBP তৈরি হয়, অর্থাৎ এইখানে একটা এটিপি কাজে লাগে, একটা এটিপি ভাঙে দিয়ে একটা ADP তৈরি হয় এবং ইনঅর্গানিক ফসফেটটা এর সাথে যুক্ত হয়। দিয়ে রেগুলার যে মনোফসফেট ছিল, অর্থাৎ ওর সাথে একটা ফসফেট মলিকিউল ছিল, তার জায়গায় এখন বিস ফসফেট বা ডাই ফসফেট আছে, RUBP, রিবিউলোজ বিস ফসফেট। এটাও একটা 5 কার্বনযুক্ত কার্বনে, কিন্তু এর মধ্যে দুটো ফসফেট আয়ন চলে গেছে। এই রাইবিউলোজ যে বিস ফসফেট, এর উপরে একটি এনজাইম কাজ করে যার নাম রুবিস্কো। রুবিস্কো, এই রুবিস্কো কি করে না, বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড নেয়। আমরা জানি ফটোসিনথেসিস পদ্ধতিতে কার্বন ডাইঅক্সাইড কাজে লাগে, সেটাই এতক্ষণে কাজে লাগছে। লাইট রিয়েকশনে কার্বন ডাইঅক্সাইডের কোনো রোল নেই। তাহলে কার্বন ডাইঅক্সাইড মানে কি, এর মধ্যে কি আছে, কার্বন আছে, একটা কার্বন ডাইঅক্সাইড মানে একটা কার্বন আছে। এইখানে RUBPর মধ্যে কটা কার্বন আছে, 5টা কার্বন আছে। তাহলে 5টা, আর এর সাথে যেটা কার্বন ডাইঅক্সাইডের কার্বন যুক্ত হয়, তাহলে মোট কার্বন কটা হবে, 6টা। তাহলে রুবিস্কো কি করে না, এই RUBPর সাথে কার্বন ডাইঅক্সাইডকে যুক্ত করে। তাহলে 5 আর 6 কার্বন হওয়ার কথা। 6 কার্বনযুক্ত যৌগ তৈরি হওয়ার পরিবর্তে কি হয় না, 2-3 কার্বনযুক্ত যৌগ তৈরি হয়। যে যৌগটা তৈরি হয় তার নাম ফসফোগ্লিসারেট। বা এটা আয়নিক ফর্মে থাকলে ফসফোগ্লিসারেট, সল্ট ফর্মে থাকলে এটা যখন অ্যাসিডিক ফর্মে হয়ে যাবে, এই সময় এই যুক্ত হয়, তখন এটা হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড বা PGA। এই PGA একটা 3 কার্বনযুক্ত যৌগ। সেই জন্য কি হয় না, কি বলতে আমাদের এই সাইকেলটাকে বলি C3 সাইকেল।
তাহলে প্রথম কার্বন ফিক্স করার মাধ্যমে যে প্রথম যে যৌগটা তৈরি হলো সেটা হচ্ছে কি না 3 কার্বন যুক্ত ফসফোগ্লিসারাইড বা ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই জন্য একে বলা হয় কিনা C3 সাইকেল। এই পি যে পিজিএ ফসফোগ্লিসারিক অ্যাসিড বা ফসফোগ্লিসারাইড এইখান থেকে তৈরি হয় কি না ফসফোগ্লিসারালডিহাইড। গ্লিসারালডিহাইড আমরা জানি 3 কার্বনযুক্ত শর্করা। গ্লিসারালডিহাইডের এক্সাম্পল পড়েছি যে একটা ট্রায়োল সুগার গ্লিসারালডিহাইড। তাহলে প্রথমে একটা যে 3 কার্বনযুক্ত সুগার তৈরি হলো, ট্রায়োল সুগার তৈরি হলো। এইখানে ওই NADPH টা কাজে লাগে। NADPH2 থেকে NADP প্লাস তৈরি হয় এবং এখানে PGA থেকে PGALD ফসফোগ্লিসারালডিহাইড PGALD বা ফসফোগ্লিসারালডিহাইড তৈরি হয়। সেই PGALD একটা 3 কার্বনযুক্ত সুগারকে আমরা জানি। এই PGALD বা ফসফোগ্লিসারালডিহাইড, এই যে গ্লিসারালডিহাইড তৈরি হলো, এই গ্লিসারালডিহাইডটা থেকে কি হবে না আমরা প্লেনলি যদি দেখি তাহলে এখান থেকেই সুগার তৈরি হবে বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার তৈরি হবে। আবার কিছু জন চলে যাবে কিনা আবার RUMP তৈরির জন্য। কটা হয় এটা আমরা যদি ব্যালেন্স করি তাহলে ব্যালেন্স করলে এই রিঅ্যাকশনটাকে ব্যালেন্স করলে দেখা যায় যে সাপোজ এই রিঅ্যাকশন চলতে 12টা PGLD জমা হলো। তাহলে প্রত্যেক স্টেপে কটা করে PGLD তৈরি হচ্ছিল না দুটো তৈরি হয়েছিল, কিন্তু একটা এটা 1 ছিল, নাম্বার 1 এটা 1 ছিল। একটা RUBP থেকে একটা RUBP সঙ্গে একটা কার্বন যুক্ত হলে কটা হয় না RUBP মানে 5 কার্বন আর সঙ্গে কার্বন 6টা কার্বন হলো। 6টা কার্বন থেকে যদি 3 কার্বন যুক্ত যৌগ তৈরি তাহলে দুটো হবে 3 কার্বন 3 2 6, তাহলে দুটো PGA তৈরি হচ্ছে। এরকম দুটো জমতে যখন 12টা তৈরি হয় তার মধ্যে দুটো PGALD কি করে না সুগার তৈরি করে। দুটো PGALD মানে 3 কার্বন যুক্ত দুটো মিলিত হয়ে একটা হেক্সুল সুগার তৈরি হবে, একটা হেক্সুল সুগার তৈরি হবে। দুটো 3 কার্বন মিলিত হয়ে একটা হেক্সুল সুগার তৈরি হবে 6 কার্বন যুক্ত। আবার এখান থেকে বাকি 10টা PGALD যেগুলো 3 কার্বন যুক্ত এগুলো চলে যাবে কি না RUMP প্রোডাকশন। দেখ 10টা PGALD মানে কটা কার্বন 10 3 30টা কার্বন। তাহলে 30টা কার্বন মানে কটা RUMP, একটা RUMP যদি 5টা থাকে তাহলে 6টা RUMP। তাহলে আমরা এটাকে 6 করব, ডিরেকশনটা ব্যালেন্স করলাম, 6 RUMP হলো। তাহলে একটা RUMP এর জন্য একটা কার্বন ডাইঅক্সাইড হলে 6টা RUMP এর জন্য 6টা কার্বন ডাইঅক্সাইড, আর একটা RUMP এবং একটা কার্বন ডাইঅক্সাইড মিলে দুটো করলে 6টাতে 12টা করবে, সেই 12টা এখানে নিয়েছি। তাহলে রিঅ্যাকশনটা ব্যালেন্সড হয়ে গেল। এইভাবে এই যে সাইকেল এটাকে বলা হয় C3 সাইকেল। তাহলে দেখ এইটাই হচ্ছে ডার্ক রিঅ্যাকশন। ডার্ক এই C3 সাইকেল বা কেলভিন সাইকেলের ফলে কি না হেক্সুল সুগার তৈরি হচ্ছে। আমরা এটাকে একটু রিঅ্যাকশন গুলোকে যদি দেখি স্ট্রাকচার দেখি তাহলে দেখো এই যে কেলভিন সাইকেল, এখানে একটা রাইবোলোজ ডাইরেক্ট বিসফসফেট এটা দেখেছি, রাইবোলোজ একটা বিসফসফেট এর সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হচ্ছে। তাহলে 6টা রাইবোলোজ বিসফসফেট 6টা কার্বন ডাইঅক্সাইড। আমি যেটা ব্যালেন্স করে দেখালাম সেটা এখানে দেখানো হয়েছে, ডাইরেক্ট ব্যালেন্স করে দেখানো হয়েছে। 6টা কার্বন ডাইঅক্সাইড 6টা রাইবোলোজ বিসফসফেট। এনজাইমটার নাম কি না এনজাইম এখানে একটা এনজাইম কাজ করে যার নাম রুবিস্কো। সেই রুবিস্কো এনজাইম কি করে না এই রাইবোলোজ 5 যেটা 5 কার্বন দেখ কটা কার্বন দেখ 1 2 3 4 5 5টা কার্বন, এখানে কার্বন ডাইঅক্সাইডের একটা 6টা। তাহলে দিয়ে একটা প্রথমে একটা ইন্টারমিডিয়েট যৌগ তৈরি হয় যেটা 6 কার্বন যুক্ত হবে 1 2, এই যে কার্বন ডাইঅক্সাইড এখানে এসে যুক্ত হয়েছে 1 2 3 4 5 6, একটা কার্বন ডাইঅক্সাইডটা এখানে এক্সট্রা যুক্ত হয়ে গেছে CO2টা যুক্ত হয়েছে। তাহলে একটা ইন্টারমিডিয়েট তৈরি হয়েছে 6 কার্বন যুক্ত, দিয়ে সেটা ভেঙে গিয়ে দুটো 3 কার্বন যুক্ত হবে, অর্থাৎ 6টা থেকে 12টা 3 কার্বন যুক্ত তৈরি হবে, যেটার প্রথমে নাম ফসফোগ্লিসারাইড বা PGA বা ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা আয়নিক কন্ডিশনে আছে যে ও মাইনাস কন্ডিশনে আছে তার জন্য ফসফোগ্লিসারাইড। এখন এটা যদি অ্যাসিডিক কন্ডিশনে থাকে তখন ফসফোগ্লিসারিক অ্যাসিড, এবং সেখান থেকে কি হয় না NADPH এর হাইড্রোজেনের সাথে যুক্ত হলে কি হয় না ফসফোগ্লিসারাইড থেকে ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয় বা ফসফোগ্লিসারালডিহাইড তৈরি হয়, সরি অ্যাসিড না অ্যালডিহাইড। তাহলে ফসফোগ্লিসারালডিহাইড তৈরি হলো যেটা 3 কার্বন যুক্ত সুগার। একটা আমরা দেখতে পাচ্ছি 3টা কার্বন আছে। তাহলে মোট 12টা PGLD, তার মধ্যে দুটো PGLD যে দুটো PGLD বা দুটো গ্লিসারালডিহাইড মলিকিউল কি চলে যায় PGLD ফসফোগ্লিসারালডিহাইড, যে ফসফেট গ্রুপ যুক্ত আছে তার জন্য বারবার PGA বলছি, ফসফোগ্লিসারালডিহাইড অ্যাকচুয়ালি গ্লিসারালডিহাইড। তার মধ্যে 3, এটাকে ভেঙে বললে কিনা গ্লিসারালডিহাইড 3 ফসফেট, বা আমরা এইভাবে বলতে পারি ফসফোগ্লিসারালডিহাইড। দেখ একটা গ্লিসারালডিহাইড মলিকিউল যার 3 নম্বর কার্বনে একটা
ফসফেট গ্রুপ যুক্ত আছে, তার জন্য এটা গ্লিসারাইডেড 3 ফসফেট বলছি। এটা রাইবোলোজ 1,5 বিস ফসফেট, বা এটা রাইবোলোজ বিস ফসফেট। দেখ 1 নম্বরে একটা ফসফেট গ্রুপ আছে, 5 নম্বরে একটা আছে, তাই রাইবোলোজ 1,5 বিস ফসফেট, সেই আইউপিএসি নামকরণের মতন কেমিস্ট্রি। তাই গ্লিসারাইডেড 3 ফসফেট দুটো মিলিত হয়ে একটা হেক্সোইল সুগার তৈরি করে। এটা সুগার শুধু লিখেছে, এটা হেক্সোইল সুগার, হেক্সোইল সুগার 6 কার্বন যুক্ত। আর বাকি এই যে 10টা, এই 10টা কোথায় চলে গেল না, 10টা চলে গেল কোথায়, আবার আরইউবিপি তৈরি করতে, যেটা পরবর্তীকালে আবার নেক্সট সাইকেলে কাজে লাগবে। এখানে ডাইরেক্ট দেখেছে যে গ্লিসারাইডেড 3 ফসফেট, সেইটা থেকে 10টা গ্লিসারাইডেড ফসফেট থেকে 5টা আরইউএমপি তৈরি হলো, সেইখানে এটিপি ভেঙে পড়ে আরইউবিপি তৈরি হলো। একদম রিঅ্যাকশনটা স্টেপ করে ডাইরেক্ট দেখিয়ে দিয়েছে। আমি এখানে তো থেকে স্টেপটা করে দেখেছি আরইউএমপি থেকে আরইউবিপি, এখানে ডাইরেক্ট দেখেছি। তাহলে এই হলো কেলভিন সাইকেল। স্ট্রাকচারগুলো দেখি না সবাই, যে সব জায়গাতে কার্বনের হিসাবটা মিলে যাবে কেমন, যে এখানে 5টা কার্বন ছিল, একটা কার্বন যুক্ত হলো, 6টা কার্বন হচ্ছিল, ইন্টারমিডিয়েটটাতে 6টা কার্বন আছে, দিয়ে 3 কার্বন যুক্ত 2টা হলো। তাহলে 6টা 6টা যেহেতু, তাহলে 12টা, হিসাবটা মিলে যায়। আশা করি কারো বুঝতে কোনো অসুবিধা নেই। একটু এই রুবিস্কো, এখানে যে রুবিস্কো এনজাইমটা কাজ করে, এই রুবিস্কোর কাজটা আমরা একটু দেখে নেবো, রুবিস্কোর মেকানিজমটা। তবে এনজাইম কি কাজ করে না, এনজাইম হচ্ছে ক্যাটালিস্ট, যেটা দুটো মলিকুলকে কাছাকাছি আনে। ও তো নিজে তো কোনো পরিবর্তন হয় না, ও দুটো সাবস্ট্রেটের মধ্যে বিক্রিয়াটা ঘটিয়ে দেয়। এনজাইম এই কাজটা করে, দুটো মলিকুলকে কাছাকাছি নিয়ে আসে। তো এখানে আমরা মেকানিজমটা যদি হালকা একটু দেখি, খুব বেশি ডিপে বোঝার নেই আমাদের, খুব খুব হালকাভাবে বুঝবো। যে এইটা রুবিস্কো এনজাইমটা দেখা যাচ্ছে, রুবিস্কো এনজাইমের ভেতরে একটা ম্যাগনেসিয়াম আয়ন থাকে। এটা মনে রাখার জন্যই এটা পড়ানো, যে রুবিস্কোর মধ্যে একটা আয়ন, একটা মেটাল থাকে ম্যাগনেসিয়াম, যেটা কি করে, বা একটা আয়ন থাকে ম্যাগনেসিয়াম +2, যেটা কি করে না, যেটা এই প্রসেসটা ঘটায়। কারণ এই যে মেটালগুলো, এই মেটালগুলোর এরা চিলেটিং এজেন্ট হিসেবে কাজ করে, এবং এরা লিগেন্ড হিসেবে কাজ করে, এবং এদের একটা সেকেন্ডারি ভ্যালেন্সিবলের ব্যাপার থাকে আয়নের। এই যে মেটাল আয়নগুলো, ম্যাগনেসিয়াম বা আয়রন, সে আমরা যদি হিমোগ্লোবিন পড়ে তাহলে সেখানে আয়রনের, বা এখানে ম্যাগনেসিয়ামের, বা বা ক্লোরোফিলের মধ্যে কি বলতো, যে ম্যাগনেসিয়ামের, এগুলোর কি না একটা, এদের একটা সেকেন্ডারি ভ্যালেন্সি বলে ব্যাপার থাকে, এরা লিগেন্ড হিসেবে কাজ করে। এই সেকেন্ডারি ভ্যালেন্সের সাহায্যে এরা বিভিন্ন মলিকুলকে কাছাকাছি নিয়ে আসতে পারে বা ধরতে পারে। দেখো এখানে কি দেখানো হচ্ছে, যে রুবিস্কো এনজাইমটা, তার অনেকগুলো ভ্যালেন্সি, যে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড চেনগুলো, এনজাইম মানে কি প্রোটিন দিয়ে তৈরি, মাঝখানে একটা ম্যাগনেসিয়াম আছে, তার সাথে বিভিন্ন প্রোটিন, বিভিন্ন বিভিন্ন কিছু আছে। তার সাথে ও কিন্তু আবার এই যে দুটো বন্ড দিয়ে এই রিবুলোজ 5 ফসফেটকেও ধরেছে। দিয়ে যখন কার্বন এলো, কার্বন ডাইঅক্সাইড যখন আসলো, তখন দেখো কি করেছে না, ও এক হাতে যেমন রিবুলোজ 5 ফসফেট ধরেছে, এক হাতে তেমনি কার্বন ডাইঅক্সাইডকেও ধরেছে। তাহলে আলটিমেটলি ম্যাগনেসিয়াম আয়ন বা রুবিস্কো এখানে কি কাজ করলো না, রিবুলোজ 5 ফসফেট আর কার্বন ডাইঅক্সাইড এই দুটোকে কাছাকাছি নিয়ে আসলো। এরপরে তো অটোমেটিকলি রিঅ্যাকশন হবে, এই কার্বন একে, এই যে ডবল বন্ড কার্বন আছে একে অ্যাটাক করছে, এবং অ্যাটাক করার ফলে এর বন্ড ভেঙে গিয়ে এর সাথে যুক্ত হচ্ছে, এখানে গিয়ে যুক্ত হয়ে গেল। এই যে কার্বনটা, এই বন্ড অ্যাটাক করে এই কার্বনের সাথে এই কার্বনটা যুক্ত হয়ে গেল, যেখানে দেখতে পাচ্ছি যুক্ত হয়ে গেছে, দিয়ে একটা ইন্টারমিডিয়েট 6 কার্বন যুক্ত হলো। তারপরে এখানে এই যে ও একটা এখানে একটা জল এসে বিক্রিয়া করে, জল বিক্রিয়া করলে এই মাঝখানে বন্ডটা ভেঙে দিয়ে, 6 কার্বনের বন্ডটাকে ভেঙে দিয়ে 3 কার্বন যুক্ত দুটো রিলিজ করে। যে এখানে বন্ডটা ভেঙে দিয়ে 3 কার্বন একটা রিলিজ করলো, আর একটা 3 কার্বন পড়ে থাকলো, দিয়ে সেটাও রিলিজ করে যাবে 3 কার্বন। তাহলে আলটিমেটলি ম্যাগনেসিয়াম আয়ন এখানে কি রোল প্লে করছে না, ম্যাগনেসিয়াম আয়ন এখানে কার্বন ডাইঅক্সাইড আর রিবুলোজ 5 ফসফেট এই দুটো মলিকিউলকে কাছাকাছি নিয়ে আসছে। এটা সেই এনজাইমের কাজ এরকম। এটা একটা খুব ভালো এক্সাম্পল আমার ভাই বলে, যে এনজাইম হচ্ছে পার্কের সেই বেঞ্চটা। সাপোজ পার্কে দুজন বেড়াতে গেছে, তো দুজনের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হচ্ছে না, কিন্তু যদি পার্কে একটা বেঞ্চ থাকে, দুজনেই এসে যদি বেঞ্চটায় বসে, তাহলে হয়তো তাদের মধ্যে একটা কথাবার্তা বা কথোপকথন তৈরি হবে। ওই বেঞ্চটা না থাকলে কিন্তু দুজন হয়তো এক কাছে বসতো না, তাদের মধ্যে কোনো ইন্টারাকশন তৈরি হতো না। তো এনজাইম কিনা পার্কের ওই বেঞ্চটা, যে কি করে না দুজনকে কাছাকাছি এনে দেয়, তারপর রিঅ্যাকশন তারা নিজেরাই করবে। তাহলে এখানে রুবিস্কো এনজাইম এবং সেখানে থাকা এই ম্যাগনেসিয়াম আয়ন কি করলো না, এই কার্বন রিবুলোজ 5 ফসফেট এবং কার্বন ডাইঅক্সাইড এই দুটোকে কাছাকাছি এনে দিল। এরপরে ওরা রিঅ্যাকশন করে প্রথমে একটা ইন্টারমিডিয়েট 6 কার্বন যুক্ত একটা ইন্টারমিডিয়েট যৌগ তৈরি করে, এটা যে বিটা কিটো ইন্টারমিডিয়েট, একটা 6 কার্বন যুক্ত স্ট্রাকচার তৈরি করে, এবং সেখান থেকে আলটিমেটলি
এই একটা হাইড্রেটেড ইন্টারমিডিয়েট, এটাও 6 কার্বন যুক্ত, এবং সেখান থেকে আলটিমেটলি 3 কার্বন যুক্ত একটা সুগার রিলিজ করে 3 কার্বন পড়ে থাকে, এবং সেটাও আলটিমেটলি 3 কার্বন যুক্ত রিলিজ হয়ে যায়। তাহলে একটা থেকে একটা 5 কার্বন থেকে একটা কার্বন ডাইঅক্সাইডের কার্বনটাকে যুক্ত করে 6 কার্বন বানানো হলো, সেখান থেকে দুটো 3 কার্বন করে রিলিজ করে দেওয়া হলো। এই হচ্ছে রুবিস্কো এনজাইমের মেকানিজম। তাহলে আমাদের ফটোসিনথেসিস প্রসেস শেষ হলো এখানে, জেনারেল প্রসেসটা। এর সাথে আমাদেরকে 3টে জিনিস পড়তে হয়, একটা হচ্ছে C2 সাইকেল বা ফটো রেসপিরেশন, একটা C4 সাইকেল, আর একটা গ্র্যাজুলেশন অ্যাসিড মেটাবলিজম বা ক্যাম। খুব সহজ জিনিস, আমি একটু ছবি দেখে 3টে পড়াচ্ছি। এটা এখানে এরপরে নেক্সট ফেটটা একটু বলি, এটা এখানেও শেষ নয়, এরপরে নেক্সট একটা ফেট আছে যে কিভাবে কার্বোহাইড্রেটটা কিভাবে হেক্সো সুগার হলো, সেই হেক্সো সুগারটা আলটিমেটলি কি হবে আমরা সেই দিকটা একটু দেখে নিই। তার আগে এখানে দেখো দেখানো হচ্ছে যে গ্লিসারেলডেড 3 ফসফেট, যে 10টা গ্লিসারেলডেড 3 ফসফেট বললাম, আবার আরইউএমপি তৈরি করার জন্য চলে যায়। আমরা দেখলাম এই যে 10টা গ্লিসারেলডেড 3 ফসফেট আরইউএমপি তৈরি করছে বা রিবুলোজ 5 ফসফেট তৈরি করছে, অর্থাৎ 3 কার্বন থেকে 5 কার্বন হচ্ছে। এই স্টেপটা একটু দেখানো হয়েছে এখানে। এখানে গ্লিসারেলডেড 3 ফসফেট সে একটা আইসোমারিক চেঞ্জ হয়, ডাইহাইড্রক্সি অ্যাসিডন। আমরা জানি গ্লিসারেলডিহাইড আর ডাইহাইড্রক্সি অ্যাসিডন দুটো কি আলফা, এই মানে কি অ্যালডোকিটো আইসোমার বাট স্ট্রাকচারাল আইসোমার। তাহলে এদের আইসোমারিক চেঞ্জ হয়, একটা আইসোমারেজ এনজাইম ওদেরকে চেঞ্জ ঘটাতে পারে সবসময়। তাহলে গ্লিসারেলডাইড 3 ফসফেট থেকে ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট তৈরি হতে পারে। এরা ট্রান্স অ্যালডোলেজ বিক্রিয়ার মাধ্যমে যুক্ত হয়ে প্রথমে একটা 6 কার্বন যুক্ত স্ট্রাকচার তৈরি করে, যেটা ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। সেই ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটের সাথে একটা ওই ইনঅর্গানিক ফসফেটটাকে রিলিজ করে দিলে কি হয় না, ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হয়। দুটো ফসফেট থেকে একটা রিলিজ করে দিল, সেই ফ্রুক্টোজ 6 ফসফেটের সাথে আবার গ্লিসারিলাইড 3 ফসফেট যুক্ত হয়। তাহলে 6 আর 3 9 হলো। ফ্রুক্টোজ 6 মানে কি, ফ্রুক্টোজ মানে কি 6 কার্বন যুক্ত, আর গ্লিসারিলাইড মানে 3 কার্বন যুক্ত। তাহলে দেখো ব্যাপারটা কেমন আছে, 3 3 এ প্রথমে যোগ হলো, প্রথমে 3 গুলো ইন্টার কনভার্সন হলো, গ্লিসারিলাইড থেকে ডাইহাইড্রক্সি তৈরি হলো, গ্লিসারিলাইড আর ডাইহাইড্রক্সি যুক্ত হলো, দিয়ে এটাও 3 ছিল, এটাও 3 কার্বন ছিল, যুক্ত হয়ে 6 কার্বন হলো। সেই 6 কার্বনের সাথে আবার 3 কার্বন যুক্ত গ্লিসারিড তো অ্যাভেলেবল আছে, সেই গ্লিসারিড যুক্ত হলো, দিয়ে কি না 6 আর 3 9 হলো। তাহলে 9টাতে 9 যুক্ত তো কোনো কার্বোহাইড্রেট নেই, ভেঙে গেল 5 আর 4 এ, জাইলুলোজ 5 ফসফেট আর এরিথ্রোজ 4 ফসফেট তৈরি হয়ে গেল 5 আর 4 এ। এই জাইলুলোজ 5 ফসফেটটা থেকে আইসোমারিক একটা এর একটা এপিমারিক চেঞ্জ হলে রাইবোলোজ তৈরি হয়। এর একটা এপিমার আমরা দেখছি এখানে, যে রাইবোলোজ 5 ফসফেট হচ্ছে জাইলুলোজ 5 ফসফেটের একটা C3 এপিমার, একটা C3 এপিমার, C3 এপিমার। তাহলে এখানে একটা এপিমারিক চেঞ্জ, এপিমারেজ এনজাইমের সাহায্যে একটা এপিমারিক চেঞ্জ হলো, তাহলেই জাইলুলোজ 5 ফসফেট থেকে রাইবোলোজ 5 ফসফেট তৈরি হলো। অর্থাৎ 3 কার্বন থেকে আমরা 5 কার্বন পেয়ে গেলাম, রাইবোলোজ 5 ফসফেট তৈরি হয়ে গেল। আমরা এটাই আমাদের মেইন ইন্টারমিডিয়েট মলিকিউল ছিল, রাইবোলোজ 5 ফসফেট বা রাইবোলোজ 1,5 বিস ফসফেট। এটা এখান থেকে এটিপি তৈরি হয়ে রাইবোলোজ 1,5 বিস ফসফেট হবে। তাহলে রাইবোলোজ 5 ফসফেট দিয়ে আমরা প্রথম শুরু করেছিলাম, এটা তৈরি হয়ে গেল। আবার এই যে চারটা আবার একটা 3 এর সাথে যুক্ত হলো, দিয়ে 7 হলো। সেডোটোলেজ পড়েছিলাম যে সেডোটোলেজ একটা মলিকিউল তৈরি হয় 7 কার্বন যুক্ত, সেই সেডোটোলেজটা আবার 3 এর সাথে যুক্ত হয়, তাহলে 7 যুক্ত, এটা 7 কার্বন যুক্ত, এটা 7 কার্বন যুক্ত সেডোটোলেজ, এ আবার 3 এর সাথে যুক্ত হয়। 10 তো কোনো যোগও নেই, তাহলে দুটো 5 5 হয়ে যাবে। তাহলে 3 কার্বন 7 আর 3 10, ভেঙে গেলো দুটো 5 5, এটাও 5 কার্বন, এটাও 5 কার্বন, ভেঙে গেল। দিয়ে কিনা রাইবোলোজ 5 ফসফেট আর রাইবোজ আর জাইলুলোজ কি হলো না, একটা জাইলুলোজ 5 ফসফেট। সেই জাইলুলোজ 5 ফসফেট তো আমরা দেখতেই পাচ্ছি আগেই হয়েছে, আবার রাইবোলোজ 5 ফসফেট তৈরি হলো। আবার রাইবোজ 5 ফসফেট যেটা তৈরি হলো, এই রাইবোজ 5 ফসফেট এটা কিন্তু ডিএনএ তে কাজে লাগে, ডিএনএ তে ব্যাকবোনে করতে চলে যায়। রাইবোজ সুগার আমরা জানি ডিএনএ তে লাগে, তাহলে রাইবোজ সুগার এদিকে চলে যেতে পারে। আবার সেই রাইবোজ সুগার থেকে রাইবোলোজ 5 ফসফেট হতে পারে, এপিমারিক চেঞ্জ হয়ে আইসোমারিক বা আইসোমারিক চেঞ্জ হয়ে, সরি নট এপিমারিক, স্ট্রাকচারাল আইসোমারিক চেঞ্জ হয়ে অ্যালডোজ সুগার থেকে কিটোজ সুগারে চেঞ্জ হলো, সেইটা আবার রাইবোলোজ। তাহলে রাইবোলোজ 5 ফসফেট তৈরি হলো আমাদের মেইন মলিকিউলটা, যেটা আমরা চাইছিলাম 5 কার্বন যুক্তটা। তাহলে এইভাবে ইন্টার কনভার্সনের মাধ্যমে ওই 10টা গ্লিসারলডিহাইড 3 ফসফেট আমরা আগের যে বিক্রিয়াতে দেখলাম, 10টা গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে আবার আরইউএমপি বা আরইউবিপি তৈরি হয়। এই প্রসেসটা আমরা একটু এখানে মেকানিজমটা বা ইন্টার কনভার্সন গুলো দেখে নিলাম। এরপরে ওই যে দুটো আমরা যে পড়লাম যে দুটো সুগার, এই দুটো যে হেক্সো সুগার তৈরি করতে চলে, যে দুটো হেক্সো সুগার তৈরি করতে চলে, এদের কি হয়, কিভাবে কি তৈরি করে এটা, সেটা একটু দেখবো আমরা। তাহলে এখানে দেখো, এখানে আমরা শুধু ওইটাই ফোকাস করবো যে দুটো ফসফোগ্লিসারিড যারা চলে যাচ্ছে সুগার তৈরি করতে, দুটো এখানে ফসফোগ্লিসারিক অ্যাসিড দুটো নিচে, যে পিজিএলডি দুটো নিচে, যে পিজিএলডি ফসফোগ্লিসারিড থেকে পিজিএলডি তৈরি হচ্ছে এখানে, এই যে গ্লিসারিড নিলাম 3 ফসফেট, এটা এর দুটো কিভাবে
চলে যায় সুগার তৈরিতে। তাহলে কি হয় এখানে, না গ্লিসারলডেহাইড 3 ফসফেট ইন্টার কনভার্সন করে ডাইহাইড্রোক্সিএসিটোনে, একটু আগে দেখলাম ইন্টার কনভার্সন হয়, এবং গ্লিসারলডেহাইডের সঙ্গে দি ডাইহাইড্রোক্সিএসিটোন ফসফেট যুক্ত হয়ে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি করে। দিয়ে সেখান থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হয়, তাহলেই তো তৈরি হলো হেক্সো সুগার। সেই ফ্রুক্টোজের একটা আইসোমেরিক চেঞ্জ হয়, আইসোমেরিক চেঞ্জ হলে সেখান থেকে ফ্রুক্টোজ থেকে গ্লুকোজ হয়ে যাবে, এবং গ্লুকোজ মানে ফ্রুক্টোজটা হচ্ছে কিটোজ সুগার, তার আইসোমেরিক চেঞ্জ হলে সেটা অ্যালডোজ সুগারে পরিণত হয়ে যাবে, গ্লুকোজে পরিণত হয়ে যাবে, এবং গ্লুকোজটা আলটিমেটলি পলিমার তৈরি করে স্টার্চের আকারে স্টোর হয়ে যাবে। আমরা সেটাও দেখবো আরো ভালো করে ডিটেলে একটু পরে পরের স্লাইডে দেখবো। আবার এই ডাইহাইড্রোক্সিএসিটোন ফসফেট এই সেলের মধ্যেও স্টোর হতে পারে, তাহলে সেল এই সেলটার মধ্যেই স্টার্চ হিসেবে স্টোর হতে পারে, এই যে প্লাস্টিডের মধ্যেই স্টার্চ হিসেবে স্টোর হতে পারে। আবার প্লাস্টিড থেকে একটা ইনঅর্গানিক ফসফেট অ্যান্টিপোটার, একটা ইনঅর্গানিক ফসফেট আর ট্রাইউজ, অর্থাৎ পিআই ট্রাইউজ ফসফেট অ্যান্টিপোটার, ট্রাইউজ ফসফেটের সাথে পিআই একটা মানে পিআই কে ভেতরে ঢোকাচ্ছে, আর এটা পিআই কে ভেতরে ঢোকাচ্ছে, আর ট্রাইউজ ফসফেটটাকে অর্থাৎ এই যে ডাইহাইড্রোক্সিএসিটোন ফসফেট, এটা একটা ট্রাইউজ সুগার, তো ট্রাইউজ ফসফেট একে বাইরে বার করছে একটা অ্যান্টিপোটার প্রোটিন যার নাম হচ্ছে কিনা পিআই ট্রাইউজ ফসফেট অ্যান্টিপোটার, এর সাহায্যে ডাইহাইড্রোক্সিএসিটোন ফসফেটটা বাইরে বেরিয়ে আসে। দেখো আবার আইসোমেরিক চেঞ্জ হয়ে গ্লিসারলডেহাইড 3 ফসফেট তৈরি করতে পারে, সেই গ্লিসারলডেহাইড 3 ফসফেট ডাইরেক্ট গ্লাইকোলাইসিসে কাজে লাগে এটিপি তৈরি করতে পারে বা বিপাকে, কিংবা এ আবার ডাইহাইড্রোক্সিএসিটোন ফসফেটের সাথে যুক্ত হয়ে সেই ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, সেখান থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি করতে পারে, সেখান থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে আবার গ্লুকোজ তৈরি হতে পারে, এবং গ্লুকোজ আর ফ্রুক্টোজ যুক্ত হয়ে সুক্রোজ তৈরি করতে পারে। দিয়ে সেই সুক্রোজের আকারে কি হয় না ট্রান্সপোর্ট হয়, এই সুক্রোজের আকারে ট্রান্সপোর্ট হয়, দিয়ে সুক্রোজটা গিয়ে আবার ভেঙে যায় গ্লুকোজ ফ্রুক্টোজে, দিয়ে এখান থেকে আবার গ্লুকোজ তৈরি হয়, সেই গ্লুকোজের আকারে স্টোর হয়, গ্লুকোজটা স্টার্চের আকারে স্টোর হয়, স্টার্চার এই যে স্টার্চের আকারে স্টোর হয়ে দেখলাম একটু আগে। এটা প্ল্যান্ট ফিজিওলজির অংশ, প্ল্যান্ট ফিজিওলজি এটাও আমরা একটু পড়তে পড়তে দেখে নেবো যে কিভাবে ট্রান্সপোর্ট হয় আর কিভাবে কি বলতো স্টোর হয়। তাহলে আমরা দেখবো এই যে প্ল্যান্টের যে সোর্স সেল, সাপোজ এখানে লিভ সেল, এখানে প্রোডাকশন হচ্ছে, তাহলে এখানে সুক্রোজের আকারে প্রথমে কিসের আকারে তৈরি হলো, না এই যে ফ্রুক্টোজ, ফ্রুক্টোজের আকারে তৈরি হলো বা গ্লুকোজের আকারে তৈরি হলো, ফ্রুক্টোজ এবং গ্লুকোজ হেক্টোজ সুগারের আকারে তৈরি হলো, সেগুলো ডাইস্যাকারাইডে পরিণত হলো। এই যে ডাইস্যাকারাইড তৈরি হচ্ছে, এই সুক্রোজ ডাইস্যাকারাইড তৈরি হচ্ছে, সেই ডাইস্যাকারাইডের আকারে কোথায় যায় না ট্রান্সপোর্ট হয়। তাহলে এই সেলগুলো দেখো, প্ল্যান্ট অ্যানাটমি বুঝতে হবে, এটা বোঝার জন্য জাস্ট সহজে বুঝে নেব আমরা যে লিপ, সেই লিপের পাশে, লিপের যে মেসোফিল সেল যেখানে ফটোসিনথেসিস হয় তার পাশে কিছু কম্পেনিয়ান সেল, যেমন সঙ্গী কোষ, বাংলায় হচ্ছে সঙ্গী কোষ বা কম্পেনিয়ান সেল, যার সাথে সাথে ওদের ফ্লোয়েম যুক্ত। প্ল্যান্টের মধ্যে আমরা জানি আমাদের যখন ব্লাড ভেসেল আছে ওদের জাইলেম ফ্লোয়েম আছে, যে জল জাইলেমটা জল ট্রান্সপোর্ট করে আর ফ্লোয়েমটা ফুড ট্রান্সপোর্ট করে, তো এই ফ্লোয়েমের মধ্যে ট্রান্সপোর্ট হতে হলে ফ্লোয়েমের মধ্যে যেতে হবে। তাহলে এই যে একটা নর্মাল মেসোফিল কোষ বা উদ্ভিদ কোষ যেখানে ফ্রুক্টোজটা মানে কার্বোহাইড্রেটটা তৈরি হলো, তৈরি হয় কিসের আকারে, ফ্রুক্টোজ বা গ্লুকোজের আকারে, হেক্সোজ সুগারের আকারে, সেটা ডাইস্যাকারাইডে পরিণত হলো যার নাম সুক্রোজ। সুক্রোজটা কম্পেনিয়ান সেলের মধ্যে এসে কম্পেনিয়ান সেল থেকে কোথায় গেল না সিভ নলে, সিভ টিউব দিয়ে ট্রান্সপোর্ট করলো, দিয়ে কোথায় স্টোর হবে, কোনো ফ্রুটে বা রুটে গিয়ে স্টোর হবে, মূলে কোথাও আলু ধরো মূলে গিয়ে স্টোর হবে, তাহলে এবারে স্টোর সেলে চলে যাচ্ছে, আবার সেই কম্পেনিয়ান সেল ক্রস করে স্টোর সেলে গিয়ে যেটাকে সিঙ্ক বলা হয়, সিঙ্ক স্টোর হবে, এখানে গিয়ে রুট সেল যেটা সবুজ একটা, এখানে গিয়ে স্টোর হয়ে গেলো, কিসের আকারে স্টোর হয়, স্টার্চ। তাহলে আমরা এখানে তিনটি জিনিস মনে রাখবো, যে প্রোডাকশন হয় কিসের আকারে, প্রোডিউস হয় কিসের আকারে না গ্লুকোজ বা ফ্রুক্টোজ, গ্লুকোজ আর ফ্রুক্টোজের আকারে প্রোডিউস হয়, ট্রান্সপোর্ট হয় কিসের আকারে, ট্রান্সপোর্ট হয় কিসের আকারে না সুক্রোজের আকারে ট্রান্সপোর্ট হয়, এটা ডাইস্যাকারাইড ফর্মে সুক্রোজ ট্রান্সপোর্ট হয়, আর স্টোর হয় কিসের আকারে না স্টার্চের আকারে, স্টার্চের আকারে স্টোর। এটাকে যদি আমরা আরেকটু দেখে নিই ব্যাপারটাকে ভালো ডিটেলে, ইন ডিটেলে, এটা একটু লিখে নাও যে তিনটে কিসের আকারে কি ট্রান্সপোর্ট হচ্ছে, গ্লুকোজ প্রোডিউস হচ্ছে গ্লুকোজ ফ্রুক্টোজের আকারে, ট্রান্সপোর্ট হচ্ছে সুক্রোজের আকারে, স্টোর হচ্ছে স্টার্চের আকারে। এবার আমরা একটু যদি ডিটেলে দেখে নিই, এখানে দেখো এটা লিভ সেল, এই ছবি উল্টো দিকে দেখানো হয়েছে, ঠিক এই দিকে উল্টো ছবি দেখানো হয়েছে, CO2 সানলাইট মিলে কিনা সুক্রোজ, প্রথমে ফ্রুক্টোজ গ্লুকোজ তৈরি, সেখান থেকে সুক্রোজ তৈরি, সুক্রোজটা ক্রস করে চলে এলো কম্পেনিয়ান সেল, কম্পেনিয়ান সেল থেকে সুক্রোজ H+ যে ট্রান্সপোর্টার, সেই ট্রান্সপোর্টার দিয়ে সুক্রোজটা চলে এলো কম্পেনিয়ান সেলে, কম্পেনিয়ান সেল থেকে ও চলে গেলো কোথায় সিগনলে, সিগনল দিয়ে ট্রান্সপোর্ট হয়ে চলে আসলো যে স্টোর এরিয়াতে, স্টোর এরিয়াতে এসে ও কম্পেনিয়ান সেল ক্রস করে এসে কি হয় না সুক্রোজটা দেখো একটা এনজাইম যার নাম ইনভার্টেজ, এটা মনে রাখতে হবে, ইনভার্টেজ এনজাইম দিয়ে ও ভেঙে গ্লুকোজ আর ফ্রুক্টোজে ভেঙে যায়,
সেই ফ্রুক্টোজটা আবার গ্লুকোজে কনভার্ট হয়, দিয়ে আলটিমেটলি গ্লুকোজটা একটা গ্লুকোজ এবং প্রোটন ট্রান্সপোর্টার দিয়ে কোথায় না এই রুট সেল, এটা রুট সেল সাপোজ স্টোর, রুট সেলে স্টোর হয়, ঢুকে যাবে এখানে, গ্লুকোজটা এখানে ঢুকলো, গ্লুকোজটা, এই গ্লুকোজটা এটা আলটিমেটলি কি না স্টার্চে পরিণত হয়। সেই যে আমরা আগে পড়েছিলাম ব্রাঞ্চিং এনজাইম, যেটা অ্যামাইলোপেকটিন আর অ্যামাইলোপেকটিন আর অ্যামাইলোজ, এই ব্রাঞ্চিং এনজাইম এবং তার সাথে কি বলতো অ্যামাইলোজ যে প্রডিউসিং এনজাইম, এর মাধ্যমে কি না আলটিমেটলি স্টার্চে পরিণত হয় আলফা 1,4 এবং আলফা 1,6 লিঙ্কেজের মাধ্যমে, দিস ইজ স্টার্চের আকারে জমা হয়। তাহলে এই হলো ট্রান্সপোর্ট, প্ল্যান্টের প্রোডাকশন, সেই প্রোডাকশন ফুডটা কোন পথ দিয়ে কোথায় যায় এবং কোথায় আলটিমেটলি স্টোর হয়। ব্যাস, এরপর আমরা ফিরে আসবো একটু এদিকে, যে C2 সাইকেল, ফটোসিনথেসিস প্রসেসের কিছু প্রবলেমই বলবো। দেখো নর্মাল আমরা কি দেখছিলাম না, কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতিতে রুবিস্কো এনজাইম কি করছিল না, রাইবোলোজ 5 ফসফেটের সাথে কার্বন ডাইঅক্সাইডকে যুক্ত করে পরে 3 কার্বনযুক্ত ফসফোগ্লিসারাইড তৈরি করছিল। এখন যদি কোনো কারণে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড যদি না থাকে, তার পরিবর্তে যদি এনভায়রনমেন্টে অক্সিজেন বেশি থাকে, অ্যাভেলেবিলিটি অফ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড নেই, রুবিস্কোর মনে রাখবে, রুবিস্কোর দুটো প্রপার্টি থাকে, ওর কার্বক্সিলেজ প্রপার্টিও আছে যার সাহায্যে ও কার্বন ডাইঅক্সাইডকে ফিক্স করতে পারে, আবার অক্সিজেনেজ প্রপার্টিও আছে যার সাহায্যে অক্সিজেনকেও ফিক্স করতে পারে। তাহলে দেখা যায় যদি যেখানে ফটোসিনথেসিস হচ্ছে সেই এনভায়রনমেন্টে যদি কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি থাকে, অক্সিজেন অ্যাভেলেবেল থাকে, তখন রুবিস্কো এনজাইমটা অক্সিজেনেজ প্রপার্টি দেখায় এবং ও 5 কার্বনযুক্ত সুগারকে ভেঙে, কার্বন তো আসছে না, RUMP যেটা ছিল, RUBP যেটা ছিল, সে RUBP 5 কার্বন যুক্ত ছিল, আর তো নেই কিছু, কার্বন ডাইঅক্সাইড তো নেই, এখানে অক্সিজেন আছে, তাহলে এইখান থেকে কিনা একটা পিজিএ, একটা 3 কার্বন যুক্ত পিজিএ আর একটা 2 কার্বন যুক্ত ফসফোগ্লাইকোলেট তৈরি করে। তাহলে যেহেতু এখানে একটা 2 কার্বনযুক্ত সুগার তৈরি হচ্ছে, তার জন্য এই সাইকেলটার নাম C2 সাইকেল। আমরা জানি নেচারে 2 কার্বনযুক্ত সুগারের কোনো অস্তিত্ব নেই, জাস্ট এই C2 সাইকেলেই ইন্টারমিডিয়েট হিসাবে গ্লাইকোলেট বা ফসফোগ্লাইকোলেট, একটা 2 কার্বনযুক্ত সুগার তৈরি হয় কিছুক্ষণের জন্য। কিন্তু আমরা দেখবো তাহলে আলটিমেটলি গেল ফটো রেসপিরেশন, এটাকে বলে ফটো রেসপিরেশন, C2 সাইকেল বা ওয়ারবার্গ ইফেক্ট, বা এটাকেই বলা হয় ফটো রেসপিরেশন। এই ফটো রেসপিরেশন যদি ঘটে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, রেট অফ ফটোসিনথেসিসটা কিন্তু কমে যাচ্ছে, পিজিএ প্রোডাকশন কমে যাচ্ছে। আগে কি একটা সাইকেলে একটা RUBP থেকে পিজিএ তৈরি ছিল 2টা, এখন পিজিএ তৈরি হচ্ছে একটা, আর একটা তো ফসফোগ্লাইকোলেট। তাহলে আলটিমেটলি পিজিএ প্রোডাকশন তো কমে যাচ্ছে, তাহলে ফটো রেসপিরেশন যত বেশি হবে তত কিন্তু ফটোসিনথেসিসের রেটটা কমে যাবে, অর্থাৎ প্ল্যান্টের ফুড প্রোডাকশনের রেট কমে যাবে। তাহলে যে গ্লাইকোলেট তৈরি হলো 2 কার্বনযুক্ত, এই তো কোনো কাজে লাগছে না, কোনো কাজে লাগে না, তাহলে সেটাকে ফেলে দেওয়া হবে। এইটাকে আবার 3 কার্বনযুক্ত সুগারে নিয়ে ফিরিয়ে মানে বানিয়ে, এটাকে 2 কার্বনযুক্ত থেকে এটাকে 3 কার্বন বানানো হবে, দিয়ে সেটাকে আবার ওই কেলভিন চক্রে ফিরে নিয়ে আসার জন্য এই যে C2 সাইকেল। আমরা সেটাই দেখব কিভাবে হয়। এখানে 3টে অর্গান ইনভলভ থাকে, ক্লোরোপ্লাস্ট যার মধ্যে চলছিলই তো কেলভিন সাইকেল, তার সাথে প্যারক্সিজম, তার সাথে মাইটোকন্ড্রিয়া, এই 3টে অর্গান একসাথে মিলে এই ফটো রেসপিরেশন বা C2 সাইকেল হয়। দেখো কি হচ্ছে না, C2 সাইকেলের ফলে, C2 সাইকেলের সময় কেলভিন সাইকেলের ফলে কি হলো না, একটা পিজিএ তৈরি হলো আর একটা 2 ফসফোগ্লাইকোলেট। এই 2 ফসফোগ্লাইকোলেট থেকে প্রথমে তৈরি হয় কি ইনঅর্গানিক ফসফেটে চলে গিয়ে গ্লাইকোলেট। সেই গ্লাইকোলেট দেখো কত কার্বন যুক্ত, 2 কার্বন, স্ট্রাকচারটা দেওয়া আছে CH2H বন্ড COO-, অর্থাৎ 2 কার্বন যুক্ত। এই গ্লাইকোলেটটা চলে যায় কোথায় না, ক্লোরোপ্লাস্ট থেকে প্যারক্সিজনে, প্যারক্সিজমের মধ্যে ওর অক্সিডেজ এনজাইমের সাহায্যে ওর অক্সিডেশন ঘটে এবং গ্লাইকোলিক অ্যাসিড অক্সিডেজের সাহায্যে এই গ্লাইকোলেটটা গ্লাইঅক্সিলেটে পরিণত হয় এবং গ্লাইঅক্সিলেটের সাথে একটা ট্রান্স অ্যামিনেশন, অর্থাৎ একটা অ্যামিন গ্রুপ NH2, এটা অ্যামিন গ্রুপ যুক্ত হলে, যেটা বলে ট্রান্স অ্যামিনেশন, একটা অ্যামিনো অ্যাসিডের সাথে যুক্ত হয়ে গেলে ও গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। দেখো CH2 বন্ড COO বন্ড NH2, একটা গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিড, গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিড 2 কার্বন যুক্ত অ্যামাইনো অ্যাসিড। সেই গ্লাইসিনটা চলে যায় কোথায়, মাইটোকন্ড্রিয়াতে। তাহলে মাইটোকন্ড্রিয়াতে এসে একটা 2 কার্বন যুক্ত অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়েছে, জমা হলো। এরকম ভাবে আরো একটা গ্লাইসিন আসলে পরের সাইকেলে,
আরেকবার ফটো রেসপিরেশন হলেই, আরেকবার একটা কেলভিন সাইকেলে অক্সিজেনের অভাব মানে কার্বন ডাইঅক্সাইডের অভাব হলেই আরো একটা গ্লাইসিন এরকম ভাবে একই প্রসেসে গ্লাইসিন তৈরি হবে, দিয়ে মাইটোকন্ড্রিয়া এসে দুটো গ্লাইসিন জমা হয়েছে। তাহলে দুটো গ্লাইসিন মানে কটা কার্বন? দুই দুই চারটা কার্বন, 2C প্লাস 2C, চারটা কার্বন হলো। এখন এই দুটোকে যদি যুক্ত করা হয়, এইখানে একটা এনজাইম কাজ করে যার নাম গ্লাইসিন ডিকার্বক্সিলেজ। গ্লাইসিন ডিকার্বক্সিলেজ কি করে না, এই যে চারটা কার্বন, দুটো গ্লাইসিন মিলিত হয়ে যে 4 কার্বন যুক্ত যৌগ, এইখান থেকে কার্বন ডাইঅক্সাইডের আকারে CO2 আকারে একটি কার্বন ডাইঅক্সাইডকে বাইরে বার করে দেয়, একটি কার্বনকে বাইরে, তাহলে CO2 বাইরে বার করে দিল, একটা কার্বন বেরিয়ে গেল CO2 আকারে। যেহেতু এখানে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করছে, এই জন্য এর নাম ফটো রেসপিরেশন। রেসপিরেশন এই জন্য একে রেসপিরেশন বলা হয়, কারণ কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে। আমরা জানি কার্বন ডাইঅক্সাইড তৈরি রেসপিরেশন প্রসেস। তাহলে মাইটোকন্ড্রিয়া, সেই মাইটোকন্ড্রিয়াতে গেছে রেসপিরেশন কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াতে। তাহলে মাইটোকন্ড্রিয়াতে গিয়ে কার্বনের আকারে কার্বন ডাইঅক্সাইডের আকারে একটি কার্বন রিলিজ করে দিল। তাহলে পড়ে থাকলে কটি কার্বন? 3টি কার্বন। এই 3টি কার্বন মিলিত হয়ে একটা 3 কার্বন যুক্ত অ্যামিনো অ্যাসিড তৈরি হলো, যার নাম সেরিন। এখান থেকে প্রচুর কোশ্চেন আছে, যে এরকম কোশ্চেন আছে, নেটেও এরকম কোশ্চেন পড়ে, সিটেও এরকম কোশ্চেন পড়ে, বা বিভিন্ন এন্ট্রান্স এক্সামে, যে মাইটোকন্ড্রিয়াতে C2 সাইকেলে প্যারক্সিজম থেকে মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করে কি? গ্লাইসিন। আবার C2 সাইকেলে মাইটোকন্ড্রিয়া থেকে প্যারক্সিজমে ফিরে আসে কে? সেরিন। একটা 3 কার্বন যুক্ত অ্যামিনো অ্যাসিড। দেখো স্ট্রাকচার দেখা আছে, নেওয়া আছে CH2 OH বন্ড CH NH2 বন্ড C ডবল মাইনাস বা C ডবল H। এই সেরিনটা চলে আসলো কোথায় না? প্যারক্সিজমে। প্যারক্সিজমে আবার ও এসে, সেরিন এসে পরে কি না, সেরিনের থেকে অ্যামিনটা চলে যায়, পাশে ট্রান্স অ্যামিনেশন করে সেরিন থেকে অ্যামিনটা চলে যায়। তাহলে অ্যামিনটা চলে গেলে ও পরিণত হয় হাইড্রোক্সি পাইরুভেটে। এর অ্যামিনটা, এই যে অ্যামিনটা চলে গেল, দিয়ে ওই সময় অন্য যে গ্লাইকোজিলেট আছে তার সাথে যুক্ত করে দিল, একে নিয়ে একে যুক্ত করে দিল। তাহলে এই সেরিন থেকে তো অ্যামিনো অ্যাসিডে চলে গেল, তখন ও পরিণত হয় হাইড্রোক্সি পাইরুভেটে। হাইড্রোক্সি পাইরুভিক অ্যাসিড পাইরুভেটের এইখানে একটা NADH2 কাজে লাগে। এখানে NADH2 কাজে লাগলে হাইড্রোক্সি পাইরুভেট থেকে তৈরি হয় গ্লিসারেট, অর্থাৎ ওই আমাদের গ্লিসারেট এর সমযোগ গ্লিসারেট তৈরি হলো। সেই পিজিএ গ্লিসারেট, সেই গ্লিসারেটের থেকে এই গ্লিসারেট তৈরি হলো, তার থেকে ATP যুক্ত হয়ে ফসফোগ্লিসারেট তৈরি হলো, দিয়েও কেলভিন সাইকেলে ফিরে আসলো। তাহলে দেখো গোটা প্রসেসটা কি হলো না, 2 কার্বন যুক্ত যে গ্লাইকোলেটটা তৈরি হয়েছিল, সেই 2 কার্বন যুক্ত গ্লাইকোলেটটাকে আলটিমেটলি C2 সাইকেলের মাধ্যমে মাইটোকন্ড্রিয়া, প্যারক্সিজম মাইটোকন্ড্রিয়াতে গিয়ে ও 3 কার্বন যুক্ত অ্যামিনো অ্যাসিডে, প্রথমে 2 কার্বন যুক্ত অ্যামিনো অ্যাসিডে পরিণত হলো, দিয়ে 3 কার্বন যুক্ত অ্যামিনো অ্যাসিডে পরিণত হলো, দিয়ে 3 কার্বন যুক্ত সুগারে পরিণত হয়ে আবার কেলভিন সাইকেলে ফিরিয়ে দিল। তাহলে এই যে ওয়েস্ট হচ্ছিল 2 কার্বন যুক্ত সুগারটা, সেইটাকে আবার 3 কার্বন যুক্ত সুগারে নিয়ে এসে আবার কেলভিন সাইকেলে বা C3 সাইকেলে ফিরিয়ে দেওয়ার জন্যই হচ্ছে C2 সাইকেল বা ফটো রেসপিরেশন। ব্যাস, এই হচ্ছে ফটো রেসপিরেশন। রিঅ্যাকশনগুলো একটু মনে রাখতে হবে, আর কোন মলিকিউলটা কোথায় যাচ্ছে। যেমন ক্লোরোপ্লাস্ট থেকে প্যারক্সিজমে কে যাচ্ছে? গ্লাইকোলেট। প্যারক্সিজম থেকে ক্লোরোপ্লাস্টে কে ফিরে আসছে না? গ্লিসারেট। প্যারক্সিজম থেকে মাইটোকন্ড্রিয়া কে যাচ্ছে না? গ্লাইসিন। মাইটোকন্ড্রিয়া থেকে প্যারক্সিজমে ফিরে আসছে কেন? সেরিন। এইগুলো মনে রাখতে হবে। আর ওভারঅল গোটা প্রসেসটার ইম্পর্টেন্সটা কি, কেন C2 সাইকেল হলো, এটা বুঝতে হবে। যে 2 কার্বনযুক্ত যে গ্লাইকোলেটটা তৈরি হলো, 2 কার্বনযুক্ত সুগার তো কোনো কাজে লাগবে না, ওকে 3 কার্বনযুক্ত সুগারে পরিণত করার জন্যই, দিয়ে কেলভিন সাইকেলে ফিরে নিয়ে আসার জন্যই হচ্ছে কি না C2 সাইকেল। এরপরে আমরা দেখবো একটু C4। তাহলে নর্মাল যে C3 প্ল্যান্ট, যারা নর্মাল প্ল্যান্ট, তাদের ক্ষেত্রে কি দেখা যায় না, কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি হলেই ফটো রেসপিরেশন হয়ে যাচ্ছে, যে রেট অফ রেসপিরেশনটা কমে যাচ্ছে। অর্থাৎ এই ফটো রেসপিরেশনটা যত কম হবে তত ভালো। তো এই ফটো রেসপিরেশনটাকে কি করার জন্য, ফটো রেসপিরেশনটাকে কমানোর জন্য প্ল্যান্টদের মধ্যে কিছু ইভলিউশনারি চেঞ্জ দেখা গেল। তাদের মধ্যে কিনা একটা পার্টিকুলার অ্যানাটমি ডেভেলপ করলো, যেটাকে বলা হয় ক্র্যাঞ্জ অ্যানাটমি, যেটাকে বলা হয় ক্র্যাঞ্জ অ্যানাটমি। একটা অ্যানাটমি থাকবে যেটা হলো ক্র্যাঞ্জ অ্যানাটমি। এটাকে হ্যাচল্যাক পাথওয়ে বলা হয়, হ্যাচল্যাকের নাম অনুযায়ী ক্র্যাঞ্জ অ্যানাটমি বলে এদের অ্যানাটমি, অর্থাৎ এদের একটা অ্যানাটমিক্যাল চেঞ্জ হলো। এদের মধ্যে কি না, যে টিস্যুতে কেলভিন সাইকেল হয় তার একটা পরিবর্তন হলো।
কিরকম না আমরা জানি যে কেলভিন সাইকেল কোথায় হচ্ছিল না নর্মাল প্ল্যান্টের ক্ষেত্রে শিথিল প্ল্যান্টের ক্ষেত্রে হচ্ছিল মেসোফিল টিস্যুতে মেসোফিল কলাতে হচ্ছিল কেলভিন সাইকেল মেসোফিল কলাতে। এখন এদের ক্ষেত্রে সিফোর প্ল্যান্টের ক্ষেত্রে কি হয় না মেসোফিল কলাতে রুবিস্কো এনজাইমটা নষ্ট হয়ে যায় থাকে না রুবিস্কো এনজাইমটা শিফট করে চলে যায় কোথায় না বান্ডিল শীত কোষে এবং বান্ডিল শীত কোষগুলো ভেতরে এইভাবে থাকে এবং বান্ডিল শীত কোষগুলোকে ঘিরে এরকমভাবে গোল করে ঘিরে থাকে কে না মেসোফিল কোষগুলো। তাহলে একটা অ্যানাটমিক্যাল চেঞ্জ হয় কি হয় না বান্ডিল শীত কোষগুলো ভেতরে চলে যায় বা নতুন কিছু সেল তৈরি হয় যেগুলো বলে বান্ডিল শীত কোষ সেগুলোকে ঘিরে তৈরি হয় মেসোফিল কলা এবং গোল করে ঘিরে থাকে। ক্র্যাঞ্চ কথাটার মানে হচ্ছে গার্ল্যান্ড ওই যে সেই মরে গেলে পরে কেউ যে গোল ফুলের তলাটা দেওয়া হয় সেটা বলে ক্র্যাঞ্চ। তাহলে ওইরকম দেখতে হবে বলে এটার নাম হচ্ছে অ্যানাটমিটার নাম হচ্ছে ক্র্যাঞ্চ অ্যানাটমি। ক্র্যাঞ্চ অ্যানাটমিতে কি হয় না বান্ডেল শীত কলা তৈরি হয় সেলের ভেতরে বান্ডেল শীত কোষ তৈরি হয় এবং রুবিস্কো এনজাইমটা শিফট করে চলে যায় বান্ডেল শীত কোষে মেসোফিল কোষে কোনো রুবিস্কো এনজাইম থাকে না। তাহলে বাইরের দিকে কি আছে অর্থাৎ পত্ররন্ধ্র বা নেচারের সাথে যোগাযোগ করে না মেসোফিল কোষের পত্ররন্ধ্র এখানে তাহলে কার্বন ডাইঅক্সাইড ঢুকবে কোন পথ দিয়ে না এই পত্ররন্ধ্র দিয়ে মেসোফিল কলাতে। এখন মেসোফিল কলার মধ্যে যদি সি3 সাইকেল না হয় তাহলে এই পদ্ধতিতে অক্সিজেন ঢুকে যাচ্ছে ইজিলি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ঢুকছে তাহলে অক্সিজেনের সংস্পর্শে কিন্তু সহজে আসবে না যদি এইখানে কেলভিন সাইকেল না হয়। তাহলে কি করলো না সহজেই অক্সিজেন মেসোফিল কলাতে ঢুকে যাচ্ছে এবং ফটো রেসপিরেশন ঘটিয়ে দিচ্ছে বলে এরা কি করলো না রুবিস্কো এনজাইমটাকে শিফট করে দিল ভেতরের কোষে বান্ডিল শীত কোষে এবং গার্ড করে দিল সেটাকে গোল করে কি দিয়ে না মেসোফিল কলাতে মেসোফিল সেল দিয়ে। তাহলে আমরা এখানে এই একটা এরকম অংশটাকে যদি দেখি বড় করে এরকম অংশটাকে একটা বাইরে হচ্ছে কি না মেসোফিল সেল বাইরে মেসোফিল সেল আর ভেতরে একটা হচ্ছে বান্ডিল শীত সেল। এটা মেসোফিল সেল এটা বান্ডিল শীত সেল ভেতরে কেলভিন সাইকেল কোথায় হবে বান্ডিল শীত সেলের ভেতরে। আর পত্ররন্ধ্র কার আছে বা কি বলতে স্টোমাটা কার আছে না এই মেসোফিল সেলের। তাহলে কার্বন ডাইঅক্সাইড ঢুকবে কোন পথ দিয়ে মেসোফিল কোষ দিয়ে। দেখো কি ঘটনা ঘটে মেসোফিল কোষের মধ্যে তাহলে কার্বন ডাইঅক্সাইড মেসোফিল কোষের মধ্যে ঢুকছে জলের সাথে যুক্ত HCO3 মাইনাসের আকারে বা যেভাবে ঢুকছে কার্বন ডাইঅক্সাইড ঢুকলো এই কার্বন ডাইঅক্সাইডটাকে রিসিভ করে কে না ফসফোএনল পাইরুভেট PEP ফসফোএনল পাইরুভেট এ একটা 3 কার্বন যুক্ত যৌগ ফসফোএনল পাইরুভেট 3 কার্বন যুক্ত এ পেপ কার্বক্সিলেজ এনজাইমের সহায়তায় কি করলো না পেপ কার্বক্সিলেজ এনজাইমের সহায়তায় এই পেপ ফসফোএনল পাইরুভেটের সাথে কার্বনটা যুক্ত হয়ে একটা 4 কার্বন যুক্ত অক্সালো অ্যাসিডেট তৈরি হলো। তাহলে কার্বন ডাইঅক্সাইডে যুক্ত হলো দিয়ে অক্সালো অ্যাসিডেট তৈরি হলো। অক্সালো অ্যাসিডেটটা 4 কার্বন যুক্ত সেই 4 কার্বন যুক্ত অক্সালো অ্যাসিডেট ম্যালিক অ্যাসিড বা ম্যালেটে পরিণত হলো সেই ম্যালেটটা চলে গেল ভিতরের কোষে। তাহলে ম্যালেটও একটা 4 কার্বন যুক্ত যৌগ। এই ম্যালেটটা গিয়ে কি করে না ম্যালেটটা কার্বন ডাইঅক্সাইডটাকে 4 কার্বন যুক্ত ছিল ও একটা কার্বন ডাইঅক্সাইডের আকারে কার্বনটাকে রিলিজ করে দেয় ও একটা কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে দিয়ে ম্যালেট 4 কার্বন যুক্ত যৌগ থেকে এখানে এনজাইম ম্যালিক এনজাইম কাজ করে ম্যালিক এনজাইমের প্রভাবে ও একটা কার্বন ডাইঅক্সাইড রিলিজ করতে পারে কার্বন ডাইঅক্সাইডকে ছেড়ে দিল এবং নিচে 3 কার্বন যুক্ত পাইরুভেটে পরিণত হলো। সেই পাইরুভেটটা বাইরে আসলো অর্থাৎ মেসোফিল সেলে আসলো এবং একটা এটিপির সাথে খরচার মাধ্যমে ও ফসফোএনল পাইরুভেটে পরিণত হলো দিয়ে আবার কার্বন রিসিভ করতে চলে গেল। তাহলে দেখো এখানে ঘটনাটা কি ঘটলো না বাইরের কোষে রুবিস্কো এনজাইম নেই ভেতরের কোষে আছে। তাহলে বাইরের কোষ থেকে ভেতরের কোষে কার্বন ডাইঅক্সাইডটাকে পৌঁছানোটাই হচ্ছে এই সাইকেলের উদ্দেশ্য। তাহলে বাইরের কোষ থেকে কার্বন ডাইঅক্সাইডটাকে কি করলো না ফসফোএনল পাইরুভেটের সাথে যুক্ত করে একটা 4 কার্বন যুক্ত যৌগ তৈরি করার মাধ্যমে এবং সেখান থেকে ম্যালিক অ্যাসিড তৈরি করার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটাকে নিয়ে ভেতরের কোষে দিয়ে দিল ভিতরে পাঠিয়ে দিল এবং ভেতরে ম্যালিক অ্যাসিড যখন কার্বন ডাইঅক্সাইড ছাড়লো সেই কার্বন ডাইঅক্সাইড C3 সাইকেলে চলে গেল C3 সাইকেলে যদি RUBP থেকে 3-ফসফোগ্লিসাইড C3 সাইকেলে C3 সাইকেলে প্রবেশ করে গেল। তাহলে বাইরের সেল থেকে কার্বন ডাইঅক্সাইডটাকে ভেতরের কোষে নিয়ে যাওয়ার জন্য C4 সাইকেল। তাহলে C4 সাইকেলের ইম্পর্টেন্সটা কি হলো না যদি ভেতরের সেলে হয় তাহলে অক্সিজেন তো এই সেলে ঢুকছে অক্সিজেন এই সেলে ঢুকছে কিন্তু অক্সিজেন কার্বন রুবিস্কো এনজাইমের সংস্পর্শে আসতে পারছে কি পাচ্ছে না। ভেতরের কোষ হলে কি যত কম হবে বাইরের কোষের তুলনায় অনেক কম পরিমাণে অক্সিজেনের উপস্থিতি হবে। তাহলে এই অক্সিজেনের
সাথে রুবিক্স কোএনজাইমের যে রিঅ্যাকশন সেইটাকে প্রিভেন্ট করার জন্য রুবিক্স কোএনজাইমটাকে শিফট করলো ভেতরের কোষে, এবং কার্বন ডাইঅক্সাইড যেহেতু বাইরের কোষে, যেহেতু পত্ররন্ধ্র বা লেন্টিসেল যেহেতু বাইরের কোষে আছে, তাহলে বাইরের কোষে কার্বন ডাইঅক্সাইড ঢুকছে, সেটাকে ভেতরের কোষ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যে 4 কার্বনযুক্ত যৌগ তৈরি করা হয়, এই যে 4 কার্বনযুক্ত যৌগ তৈরি হয় অক্সালোএসিলেট বলি, এই সাইকেলটার নাম হচ্ছে C4 সাইকেল। এবং যার উদ্দেশ্য আসলে কিন্তু কি না, সেই কার্বন ডাইঅক্সাইডটাকে নিয়ে ভিতরে C3 সাইকেলের কাছে পৌঁছানো। এই হচ্ছে C4 সাইকেল। তাহলে কি করার ওই উদ্দেশ্যটা কি না, রিডিউস বা ফর রিডাকশন অফ ফটো রেসপিরেশন বা C2 সাইকেল, এইটার জন্য এই গোটা C4 সাইকেলের মেকানিজম। দেখো ফটো এই C4 প্ল্যান্ট কারে, যেমন আখ, ভুট্টা, এরা হচ্ছে C4 প্ল্যান্ট। এই জন্য এরা কিনা বেশি পরিমাণ ফুড প্রোডাকশন করে। আখের মধ্যে প্রচুর পরিমাণ সুগার তৈরি হয়, ভুট্টার মধ্যে প্রচুর পরিমাণ সুগার তৈরি হয়। এই জন্যই এদের কারণ কি, এদের কেলভিন সাইকেলের পরিমাণ অনেক বেশি, এদের রেট অফ ফটোসিনথেসিস অনেক বেশি, বা ডার্ক রিঅ্যাকশনের পরিমাণ অনেক বেশি পরিমাণ সুগার প্রোডাকশন করতে পারে, কারণ এটা ফটো রেসপিরেশন এদের ক্ষেত্রে কম হয়। নেক্সট আমরা আর একটি জিনিস আছে, তাহলে সেটা হচ্ছে ক্যাম, ক্রাইজুলেসি এন্ড অ্যাসিড মেটাবলিজম। ক্রাইজুলেসি গোত্রের কিছু উদ্ভিদ যারা কোথায় জন্মায় না, যারা জন্মায় মরুভূমিতে, স্যাকুলেন্ট প্ল্যান্ট যারা, তাদের কি হয় না, দিনের বেলাতে ওদের পত্ররন্ধ্র খোলা চলে না। কারণ দিনের বেলাতে যদি ওরা পত্ররন্ধ্র খোলে, তাহলে এত পরিমাণ লাইটের প্রভাবে ওদের যে জল বাষ্প হয়ে এত পরিমাণ ভেপার বেরিয়ে যাবে যে ওদের ট্রান্সপিরেশন রেট বা রেট অফ ট্রান্সপিরেশন বা বাষ্প মোচনের হার প্রচুর হয়ে যাবে, অর্থাৎ বডির সমস্ত জল বেরিয়ে যাবে। সেই জন্য দিনের বেলায় কোনো মতেই স্টোমাটা ওপেন করবে না, বন্ধ রাখবে। আবার কার্বন ডাইঅক্সাইড ছাড়া ফটোসিনথেসিস হবে না, তাহলে পত্ররন্ধ্র বন্ধ থাকলে কি না, কার্বন ডাইঅক্সাইড ঢুকতে পারবে কি, পারবে না। তাহলে দেখো ডান দিকে দেখান যে লাইট যখন আছে তখন স্টোমাটা ক্লোজ থাকে, ক্লোজ থাকলে C2 আপটেক বন্ধ, কার্বন ডাইঅক্সাইড ঢুকতে পারছে না। অথচ ফটোসিনথেসিস হতে হবে দিনের বেলাতেই, কারণ এটিপি তৈরি হবে দিনের বেলাতেই, অথচ এইখানেই ফটোসিনথেসিস হবে দিনের বেলাতেই। তাহলে কার্বন ডাইঅক্সাইডটা কোথায় পাবে দিনের বেলায়, কিভাবে কার্বন ডাইঅক্সাইডটা পাবে? তো এই জন্য এরা কি করে না, এরা রাত্রেবেলায় স্টোমাটা ওপেন করে, স্টোমাটা রাত্রেবেলা ওপেন করে, তখন কার্বন ডাইঅক্সাইডটাকে ঢুকিয়ে নেয়। অথচ রাত্রেবেলায় আবার ফটোসিনথেসিস হবে না। তাহলে কি না, সেই সময় রাত্রেবেলায় যখন ওরা কার্বন ডাইঅক্সাইড ঢোকায়, সেই কার্বন ডাইঅক্সাইডটাকে ওরা কিনা ফসফোনাইল পাইরুভেটের সাথে বিক্রিয়া করে সেই একইভাবে অক্সালো অ্যাসিডের 4 কার্বনযুক্ত যৌগ তৈরি করে ম্যালেট বা ম্যালিক অ্যাসিড করার মাধ্যমে জমা রেখে দেয়, কোষ ভ্যাকুল বা সেল ভ্যাকুলের মধ্যে জমা রেখে দেয় ম্যালিক অ্যাসিড তৈরি করার পরে। তাহলে দিনের রাত্রেবেলায় যে কার্বন ডাইঅক্সাইডটা ঢুকলো, সেটাকে ফসফোনাইল পাইরুভেটের সাথে বিক্রিয়া করে অক্সালো অ্যাসিটেট এবং সেখান থেকে ম্যালেট দিয়ে সেখান থেকে ম্যালিক অ্যাসিড তৈরি করার মাধ্যমে অ্যাসিডের আকারে স্টোর করে রেখে দিল। ম্যালিক অ্যাসিড একটা 4 কার্বনযুক্ত যৌগ আকারে স্টোর করে রেখে দিল। তাহলে রাত্রেবেলায় কি ম্যালিক অ্যাসিডের পরিমাণ বাড়ছে, রাত্রেবেলায় ম্যালিক অ্যাসিডের পরিমাণ বাড়ছে, ম্যালিক অ্যাসিড তৈরি হচ্ছে ক্রমশ, ম্যালিক অ্যাসিড জমা হচ্ছে। দিনের বেলাতে অপোজিট রিঅ্যাকশন হয়, কি হয় না, দিনের বেলাতে সেই ম্যালিক অ্যাসিড থেকে যে ম্যালিক অ্যাসিড, সেই ম্যালিক অ্যাসিড থেকে ম্যালেট তৈরি হয়, এবং এইখানে ওই NADP প্লাস ম্যালিক এনজাইমের প্রভাবে C4 সাইকেলের মতোই কি হয় না, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসে এবং পাইরুভেট তৈরি হয়। সেই কার্বন ডাইঅক্সাইড কি হয় না, সেই কার্বন ডাইঅক্সাইড আবার ক্লোরোপ্লাস্টের মধ্যে যায়, দিয়ে C3 সাইকেলে অংশগ্রহণ করে। আর পাইরুভিক অ্যাসিডটা যেটা তৈরি হয়েছিল স্টার্চ থেকে, ট্রাইফসফেট ফসফোনাইল পাইরুভেট তৈরি ছিল, আবার দিনের বেলাতে স্টার্চের আকারে জমা হয়েছে। তাহলে কি হচ্ছে, রাতের বেলাতে যখন স্টোমাটা ওপেন আছে তখন কার্বন ডাইঅক্সাইড ঢুকছে। তাহলে কার্বন প্রথমত উদ্দেশ্যটা কিনা কার্বন ডাইঅক্সাইডটাকে স্টোর করে রাখা। রাত্রেবেলায় পত্ররন্ধ্র ওপেন করছে, রাত্রেবেলায় কার্বন ডাইঅক্সাইড ঢুকছে, সেই কার্বন ডাইঅক্সাইডটাকে স্টোর করে রেখে দিনের বেলায় ফটোসিনথেসিসে কাজে লাগা, এটাই হচ্ছে উদ্দেশ্য। তাহলে রাত্রেবেলায় স্টোর করলো কিসের আকারে, অ্যাসিডের আকারে। তাহলে রাত্রেবেলায় অ্যাসিডের পরিমাণ বাড়ছে, তাহলে রাত্রেবেলায় অ্যাসিড বেশি, দিনের বেলায় সেই অ্যাসিডটা ভেঙে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করছে, দিয়ে সেই কার্বন ডাইঅক্সাইডটা কাজে লাগিয়ে C3 সাইকেল করছে, এরা ফুড প্রোডাকশন করছে দিয়ে। তাহলে দিনের বেলা থেকে অ্যাসিডটা ভাঙছে, অ্যাসিডের বিপাক হচ্ছে, তাহলে দিনের বেলায় অ্যাসিড কমে যাচ্ছে। তো এটাকে বলা হয় ক্যাম বা ক্রাইজুলেসিয়ান। ক্রাইজুলেসি গোত্রের উদ্ভিদের মধ্যে দেখা যায় বলে ক্রাইজুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম বা ক্যাম। ক্রাইজুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। কেন অ্যাসিড মেটাবলিজম বলা হয়, কারণ ওই যে দিনের বেলায় অ্যাসিড ভেঙে যাচ্ছে,
রাত্রেবেলায় অ্যাসিড তৈরি হচ্ছে, তার জন্য এটা বলে ক্র্যাজুলেশন অ্যাসিড মেটাবলিজম। উদ্দেশ্য কি না দিনের বেলাতে পত্ররন্ধ্রটা বন্ধ রাখবো, রাত্রেবেলায় খুলবো, তাহলে রাত্রেবেলায় কার্বন ডাইঅক্সাইড স্টোর করে রাখবো মাইলিক অ্যাসিড আকারে, সেইটা দিনের বেলাতে ফটোসিনথেসিসের কাজে ব্যবহার করবো, এইটি হচ্ছে উদ্দেশ্য। ব্যাস এই হয়ে গেল আমাদের ওভারঅল কার্বোহাইড্রেট এবং কার্বোহাইড্রেটের বায়োসিনথেসিস প্রসেস, তার সিনথেসিস প্রসেস, তার ট্রান্সপোর্ট, তার স্টোরেজ ইত্যাদি বিভিন্ন কিছু আমরা কার্বোহাইড্রেট সম্পর্কে পড়লাম।